আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নোমান, অনার্স লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছি। প্রিয়া হলো আমার চাচাতো বোন, পিচ্চি একটা মেয়ে। জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন। পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে প্রিয়ার গায়ে হলুদের দিন। আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটলাম। সকাল 6টা 30 মিনিটের ট্রেন, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম। এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বেরিয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি। অনেক খুশি খুশি লাগছে। আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খাচ্ছি। গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না। সকাল 7টা, ট্রেন চলছে তার দুরন্ত গতিতে। আমার কানের ইয়ারফোনটা বাজছে রোমান্টিক গান। দুপুর 12টা 30 মিনিটে এসে মেহেরপুর স্টেশনে পৌঁছালাম। যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা দিয়েই যাই। রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো। রিক্সা চলছে আপন গতিতে। চারিদিকে শুনশান বাতাস, পাখির কিচিরমিচির সবুজে ঘেরা মাঠ, অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে। আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান, তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল। গেট খুলে বাড়িতে ঢুকলাম। বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গেটের ভিতরে ঢোকা মাত্রই শিহাব আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো, নোমান ভাইয়া এসে গেছে। আম্মু আব্বু আপু সবাই এসে দেখো, নোমান ভাইয়া চলে এসেছে। শিহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো। সারা বাড়ির সব আত্মীয় স্বজনও বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়্যাক্ট করছে কেন, আর সবাই আমাকে এরকমভাবে দেখছে কেন। প্রিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। হঠাৎ চাচা বললেন, চলো তোমরা সবাই, জামাই বাবাজিকে নিয়ে ঘরে চলো। জামাই বাবাজি মানে? চাচা জামাই বাবাজি কাকে বলছে? আমি আমার পেছনে তাকালাম। না, আমার পেছনে তো কেউ নাই। তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল? আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিন্তিত দেখে আম্মু বলল, এই নোমান, কি ভাবছিস এত? তোকে কিছু ভাবতে হবে না, চল ঘরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আমি বললাম, আম্মু এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন? নিজের মেয়ের হবু স্বামীকে জামাই বাবাজি বলবে না তো কি বলবে? মানে আমি? হুম, তুই প্রিয়ার হবু বর। আগামীকাল তোদের বিয়ে। আম্মু, কি? আমার পক্ষে পিচিটাকে বিয়ে করা সম্ভব না। হঠাৎ আব্বু রুমে ঢুকে বলল, কি বললি তুই? কিছুটা ধমক দিয়ে কথাটা বললেন। হ্যাঁ আব্বু, আমি এই বিয়েটা করতে পারবো না। আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো অনার্সই শেষ হয় নাই। শেষ হয় না তো কি হয়েছে? বিয়ের পর অনার্স মাস্টার সবই করবি। আব্বু, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আব্বু আম্মু দুজনে রুম থেকে বেরিয়ে গেলেন। পরের দিন একরকম জোর করে আমার বিয়েটা হয়ে গেল। রাতে আমি চাচাদের ছাদে এক কোণায় দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যি কি আমার বিয়ে হয়ে গেল? তাও কিনা একটা পিচ্চি মাইয়ার সাথে। আমি কি এই পিচ্চিটাকে বউ হিসেবে মেনে নিতে পারবো? না, কোনোদিনও আমি ওই পিচ্চিটাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখলাম রাত 12টা 35 বেজে গেছে। পেছন থেকে হঠাৎ অবন্তী কি টাসকি খেয়ে গেলেন। হঠাৎ অবন্তী কোথা থেকে আসলো? অবন্তী হলো আমার ছোট বোন। অবন্তী ডাক দিল, ভাইয়া, তুমি এখানে? আর সবাই তোমাকে সারা বাড়ি খুঁজছে। কেন খুঁজছে? সে কি, তুমি জানো না তোমাকে কেন খুঁজছে? আজ না তোমার বাসর রাত, আর ভাবি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। নিচে নেমে আসলাম। আব্বু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসলো আমার দিকে। এসে আমার গালে ঠাস করে একটা চড় মারলেন। তারপর বলল, মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না? যা তাড়াতাড়ি ঘরে যা। আমার মাথায় অনেক রাগ উঠে গেল। তবে বাবার উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণেই বাবা আজ আমাকে মারলো। আমি রেগে ফুঁসতে ফুঁসতেই রুমে ঢুকলাম। দরজা খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকনি থেকে বেরিয়ে আসলো। এসেই মাথায় ঘোমটা দিয়ে বিছানাতে বসে পড়লো। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো। পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে, ওঠার কোনো নামগন্ধ নাই। আমি ধমক দিয়ে বললাম, এই পিচ্চি, পা ধরে বসে আছিস কেন? ওঠ বলছি। তুমি উঠবে না? আমি কেন উঠাবো? আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে স্বামী বউকে তুলে বুকে জড়িয়ে নেয়।
কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। শখ কত, আমার বয়ে গেছে তোর মতো পিচ্চিকে জড়িয়ে ধরতে। বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার এরকম ব্যবহার দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে বিছানাতে পড়ে রইল। পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এই পিচ্চি, আমাকে আর রাগাস না বলছি। তোর ঘুম গিয়ে তুই ঘুমা, এত দরদ দেখাতে আসিস না। পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে আর দাঁড়ালো না, বিছানাতে গিয়ে শুয়ে পড়ল। সারা দিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারো ডাকে ঘুমটা ভাঙলো। আমি ঘুম ঘুম চোখেই বললাম, আজকে ভার্সিটি যাব না, আম্মু আমাকে ঘুমাতে দাও। এই যে ওঠো না, নিচে তোমাকে সবাই ডাকছে। উফ, আম্মু তোমাকে বললাম না ভার্সিটি যা। হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকম ভাবে ডাকে না। আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচ্চিটাকে দেখে আমার মনে পড়লো আমি এখন চাচাদের বাড়িতে। এই পিচ্চি, হাসবি না বলছি, তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে। ও মা, কোথায় চলছে দেখি, ওষুধ লাগিয়ে দেবো নাকি? পিচ্চিটার সাহস দেখছি বেড়ে গেছে। আমার সাথে ঠাট্টা করছিস? ঠাট্টা করতে যাব কেন? তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ওষুধ লাগিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ওষুধ লাগাতে হবে না, গোসল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না। পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি টাওয়েল হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি এত সকালে গোসল করতে পারবো না। আচ্ছা, তো গোসল করবে না, এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাবই, তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ তুমি তো আমার বর। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না। তুমি আমাকে বউ হিসাবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসাবে মানি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, আজ বিকালে আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব। ওই পিচ্চিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার? এই কথাটা বলতে গিয়েও বাবাকে দেখে আর বললাম না, যদি কালকের মতো আবার মারে। আম্মু এখন চলে গেলেই তো হয়। এখন এত তাড়াহুড়ো করে কিভাবে যাব? তুই নাস্তা করেছিস? যা কিছু খেয়ে নে। প্রিয়া মা, নোমানকে কিছু খেতে দে তো। আচ্ছা চাচি আম্মা। সে কি রে, তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস? এখন থেকে আমাকে শুধু আম্মা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, তারপর পিচ্চিটা আমাকে বলল, টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। বিকালে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, আম্মু বলেছেন এটা পড়তে। আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি। এত ভারী পাঞ্জাবি আমি পরতে পারবো না, তুই পর। সব সময় শুধু না না করো কেন? আমি পিচ্চিটার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। এইটুকু পিচ্চির এত তেজ! আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। যাওয়ার সময় পিচ্চিটা অনেক কান্না করলো। চাচা পিচ্চিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন, আমার মেয়েটাকে সুখে রেখো বাবা, কোনোদিন কষ্ট দিও না। আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো। পিচ্চিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো মা, নামছিস না কেন? মাথা ঘোরাচ্ছে আম্মু। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আম্মু ডাক দিল, এই নোমান, বউকে ফেলে ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, নিজেই হেঁটে যেতে পারবে। ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস। ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা। কি? আমি পারবো না। এই রকম করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বলছি, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচ্চিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই। আমি পিচ্চিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই অবাক হয়ে গেলাম। রুমের দরজাতে পিচ্চিটাকে কোলে নিয়েই দাঁড়িয়ে রইলাম। সারা রুম ফুল দিয়ে সাজানো, সাদা গোলাপ, লাল গোলাপ, আরও বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। এমনি আমার ফুলে অ্যালার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটাই গরম হয়ে গেল। পিচ্চিটা আমার কোলেই ছিল। পিচ্চিটাও দেখলাম এতগুলো ফুল দেখে আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে। আমি পিচ্চিটাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে পিচ্চিটাকে বিছানাতে ছুঁড়ে ফেলে দিলাম। আউচ! ও মা গো, কোমরটা গেল গো। আমি ভয় পেয়ে গেলাম।
এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকে মেরেই ফেলবে। আমি পিচ্চিটার পাশে বসে বললাম, সরি, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। পিচ্চিটা হেসে দিল, তারপর বলল, আমি ব্যথা পাই নাই, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়্যাক্ট করো। বলেই পিচ্চিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এই পিচ্চি, তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না, এখন কিভাবে হাঁটছিস? তোমার কোলে ওঠার জন্য মাথা ব্যথার ভান করছিলাম। তুই তো একটা পিচ্চি শয়তাননি। পিচ্চিটা একটা হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, না, পিচ্চিটার সাহস অনেক বেড়ে গেছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচ্চিটা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পর পিচ্চি একটা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। আমাকে বলল, যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আসো। আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার। আমার সব ব্যাপারে তোকে এত নাক গলাতে হবে না। তুমি সব সময় এমন করো কেন? আমি এমন করবই, তাতে তোর কি? আমারই তো সব। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা রুমে নাই, হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচ্চিটা আম্মু আব্বু আর আমার বোন অবন্তীর সাথে হেসে হেসে কথা বলছে। পিচ্চিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়াভরা চোখ, একদম মায়াবতী। কেমন যেন ওর প্রতি আমার অনুভূতি কাজ করছিল। তারপর আমি এসব কি ভাবছি? আমি তো এইটুকু পিচ্চিকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না, তাহলে কেন আমি পিচ্চিটার মায়ায় জড়াচ্ছি? কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি। চল, রাতের খাবার খাবি, চল। সে কি আম্মু, তোমরা এখনো খাও নাই? না রে, আমরা অনেকবার প্রিয়াকে বলেছি চল আমরা খেয়ে নি। নোমান একটু রাত করেই খাবার খাই, কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস? বলে তুই খাবার খাওয়া না পর্যন্ত ও নাকি খেতে পারবে না। তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই। দেখছিস মেয়েটা এখন থেকেই কি রকম ভালোবাসে তোকে। লক্ষ্মী একটা মেয়ে। বলেই আম্মু পিচ্চিটাকে বুকে জড়িয়ে নিলেন। পিচ্চিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে মাথা রাখলো। আমি বিড়বিড় করে বললাম, লক্ষ্মী না ছাই, শয়তানের হাড্ডি একটা। কি রে, বিড়বিড় করে কি বলছিস? আমার বউটা কি ভালো আমার জন্য না খেয়ে বসে আছে, এটাই বলছিলাম। আচ্ছা চল, এখন সবাই খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে। আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পিচ্চি রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি বললাম, এই পিচ্চি, দরজা লক করছিস কেন? দরজা লক করবো না তো কি করব? আমি দরজা লক ছাড়াই ঘুমাই। এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না, এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে, তাই দরজা লক করেই ঘুমাতে হবে। আমি আর কিছু বললাম না। পিচ্চিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখেছো আমাদের কি ভাগ্য, আমরা দুইটা বাসর রাত পেলাম, কিন্তু বাসর রাতের আসল কাজটাই করতে পারলাম না। চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দেই। কথাগুলো বলতে বলতেই পিচ্চিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে প্রিয়ার দিকে এগোতে লাগলাম। পিচ্চি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো আর লজ্জায় লাল হতে লাগলো। আমি একটু একটু করে পিচ্চিটার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি পিচ্চিটার পাশে এসে দাঁড়ালাম। পিচ্চিটা এখনো মাথা নিচু করেই বসে আছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি হাঁটু মুড়ে পিচ্চিটার পাশে বসে পড়লাম। পিচ্চিটার হাত আমার হাতে শক্ত করে ধরলাম। পিচ্চিটা এবার লজ্জা মাখা চোখে আমার চোখের দিকে তাকালো। আমি বললাম, বোন, তুই আমার ছোট পিচ্চি বোন, তোর সাথে কি আমি এসব করতে পারি বল? প্রিয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর মুখটা মলিন করে বলল, ছি ছি, তুমি এসব কি বলছো? নিজের বউকে কেউ বোন বলে? দেখ প্রিয়া, তুই এখনো অনেক পিচ্চি, তোর এখনো বিয়ের বয়স হয় নাই। তুমি আমাকে যতটা পিচ্চি ভাবছো আমি কিন্তু ততটাও পিচ্চি না। বলেই প্রিয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি উঠলাম। আমি বললাম, তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন, তুই পিচ্চিই থাকবি। না আমি পিচ্চি না। হ্যাঁ, তুই পিচ্চি। আমি পিচ্চি না। এইগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্চি, এই কি করছিস? আমাকে পিচ্চি বলবে আর? এখন প্রিয়ার থেকে আমার শরীর 1 ইঞ্চি দূরত্বে। পিচ্চিটার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। পিচ্চিটার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। পিচ্চিটা নিজের ঠোঁট আমার এতই কাছে নিয়ে এলো যে বুঝতেই পারছি না কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস। আমি পিচ্চিটাকে কিছু বলতে যাব, তখনই খপ করে নিজের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি মুখে কোনো শব্দ করতে পারছি না, শুধু মুখ দিয়ে শব্দ বের হয়ে আসছে। কিছুক্ষণ পর পিচ্চিটা নিজের ঠোঁট সরিয়ে
আমার কপাল নিজের কপাল লাগিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। আমি পিচিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললাম, এই পিচ্চি শয়তান্নি, তুই এটা কি করলি? আমি যে পিচ্ছি না সেটার প্রমাণ দিলাম। সর। ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লাগলাম। অনেকক্ষণ ধরে বাথরুমে বসে বসে মোবাইল টিপছিলাম। পিচিটার সামনে যেতে ইচ্ছেই করছে না। অনেক রাগ হচ্ছে পিচিটার উপর। এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে, এটা ভাবতেই সারা শরীর জ্বলছে। আব্বুর ভয়ে পিচিটাকে কিছু বলতেও পারছি না। বাথরুমের বাইরে থেকে পিচিটার ডাক শুনলাম। এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? বেরিয়ে আসছো না কেন? বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি। কিছুক্ষণ থেমে পিচিটা আবার ডাকতে লাগলো। এই যে শুনছো, বেরিয়ে আসো না প্লিজ, আমার একা একা ভয় লাগছে। আমি মনে মনে বললাম, তোর ভয় লাগছে তো আমি কি করব? কোলে নিয়ে নাচবো নাকি? পিচ্চি শয়তান নিয়ে একটা। এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছো না কেন? প্লিজ দরজাটা খোলো। এবার পিচ্চিটা নিজে নিজেকেই প্রশ্ন করলো, ওর কিছু হলো না তো? কি হলো? দরজা খুলছো না কেন? কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজাটাকে ঠেলছে। ওর চিৎকারের শব্দে মনে মনে ভাবলাম, এবার আমার বেরিয়ে আসা দরকার, না হলে পিচ্চিটার কান্না শুনে আব্বু আম্মু চলে আসবেন। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে পিচ্চিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? এতক্ষণ দরজা আটকিয়ে কি করছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আমি পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে বললাম, সত্যি তুই একটা পিচ্চি। বলেই পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার পিছে পিছে আসলো। আমি সোফাতে বালিশ রেখে ঘুমাতে যাব, তখনই পিচ্চিটা আমাকে বলল, তুমি সোফাতে ঘুমাবে না, আমার সাথে বিছানাতে ঘুমাবে। আমি তোর সাথে ঘুমাতে পারবো না। তোমাকে আমার সাথেই ঘুমাতে হবে, না হলে কিন্তু। না ঘুমালে কি করবি? হ্যাঁ, ওর মুখোমুখি হয়ে কথাটা বললাম। আমার সাথে না ঘুমালে শ্বশুর আব্বাকে ডাক দেবো আর বলবো তুমি আমাকে মারছো। কি বললি? আমি তোকে মারছি? তুমি আমাকে মারো নাই সেটা শুধু আমি আর তুমি জানি, আব্বু তো আর জানে না। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করলো। তুমি বলো আমার সাথে ঘুমাবে নাকি আমি আব্বুকে ডাক দিব? তোর মতো পিচ্চি শয়তানির সাথে আমি ঘুমাতে পারবো না। ওকে, তাহলে আমি আব্বুকে ডাক দেই। আব্বু। আমি ওর মুখ চেপে ধরে বললাম, এই কি করছিস? আমি ঘুমাবো, তোর সাথেই ঘুমাবো। প্লিজ আব্বুকে ডাক দিস না, পিচ্চি শয়তান নিয়ে একটা। শেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাতে ঘুমাতে গেলাম। ওর বালিশটা ঠেলে এক পাশে দিলাম, আমার বালিশটা টেনে অন্য পাশে আনলাম। আমাদের মাঝখানে বড় গ্যাপ রাখলাম। লাইট নিভিয়ে বালিশে মাথা রাখলাম। হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসলো। সোজা আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। এই পিচ্চি, কি করছিস? তোর বালিশে গিয়ে ঘুমা। না, তোমার বুকেই ঘুমাবো। তোর বালিশে গিয়ে ঘুমা বলছি। পিচ্চিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে নাকি আমি শ্বশুর আব্বাকে ডাক দিব? আব্বু। আমি আবার পিচ্চিটার মুখ চেপে ধরে বললাম, এই পিচ্চি শয়তান্নি, কথায় কথায় আব্বুকে ডাক দিস কেন? অতবার বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েটার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। পিচ্চিটার একটা পা আমার পেটের উপর আর আমার মাথাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। আমি পিচ্চিটার বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পিচ্চিটা আমাকে ছাড়ছেই না, আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। তার মানে পিচ্চিটা এখন জেগেই আছে। আমি বললাম, এই পিচ্চি, আমাকে ছাড় বলছি। পিচ্চিটা আমাকে ছাড়ছেই না। আমি এবার জোর করে পিচ্চিটার থেকে ছুটে আসলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা নাই, হয়তো উঠে নিচে চলে গেছে। আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম। সবাই একসাথে নাস্তা করছি। আব্বু বললেন, নোমান, তুই কোথাও বের হচ্ছিস নাকি? জি আব্বু, বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব। বৌমাকে সাথে নিয়ে যা, একটা ভালো কলেজে ভর্তি করে দিস। আব্বু, তার চেয়ে বরং ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, প্রিয়া ওর বাড়ি থেকেই পড়াশোনা করুক। পিচ্চিটার হাসি মুখ মলিন হয়ে গেল। আব্বু বললেন, প্রিয়া এখন আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করবে। তোকে আমি যেটা বলছি তুই সেটা কর। আমি মুখ গোমড়া করে বললাম, আচ্ছা আব্বু। আমার আচ্ছা আব্বু শুনে পিচ্চিটার মুখে হাসি ফুটে উঠল।
ঢং যত্ত সব। আমি বাইক নিয়ে পিচিটার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। মনে মনে বলি, কিরে পিচিটা এখনো আসছে না কেন? সেই কখন রেডি হতে গিয়েছিল। কিছুক্ষণ পর পিচিটা বেরিয়ে আসলো। আমি পিচিটাকে দেখে হা করে তাকিয়ে রইলাম। পিচিটাকে সাদা একটা পরীর মতো লাগছে। পিচিটা একটা সাদা জামা পরে বের হয়ে আসলো, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল। এক কথায় অসাধারণ লাগছে পিচিটাকে। এভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগছে। পিচিটার কথায় আমি ওর থেকে চোখ সরিয়ে নিলাম। যেভাবে সেজে আসছিস, বোঝা যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস। বারে, নিজের বরের সাথে আজ প্রথম কোথাও একসাথে বের হচ্ছি, একটু সাজবো না? এটাকে একটু সাজা বলে? আচ্ছা, তাড়াতাড়ি পেছনে ওঠ। পিচিটা একটা লাফ দিয়ে বলল, ওয়াও, আমরা বাইকে যাব? হুম। পিচিটা হুট করে এসে আমার গালে একটা চুমু খেলো। এই পিচি শয়তান নিয়ে আমাকে চুমু দিলি কেন? পিচিটা আমার কথার উত্তর না দিয়ে বলল, জান, আমার অনেক দিনের স্বপ্ন আমার বর আমাকে বাইকের পেছনে নিয়ে ঘুরবে। সেই স্বপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে। তুই স্বপ্ন দেখ, আমি যাচ্ছি। এই বলে বাইকটা স্টার্ট দিলাম। এই না না, আমি উঠছি। পিচ্চিটা পেছনে উঠে বসতেই আমি বাইকটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাইকটা একটা জায়গায় থামালাম। পিচ্চিটা বলল, আমরা কি কলেজে এসে পড়েছি? না, তাহলে এইখানে বাইক থামালে কেন? দরকার আছে। পিচিটা আর কিছু বলল না, চুপ করে বসে রইল। আমি ভাবতে লাগলাম, সামনে তো বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমার সাথে যদি পিচিটাকে দেখে তাহলে তো আমি শেষ। আমি ভাবতে লাগলাম কি করা যায়। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আমি পিচিটাকে বললাম, এই পিচ্চি, আমাকে শক্ত করে জড়িয়ে ধর। পিচিটা খুশি হয়ে আমাকে শক্ত করে ধরলো। আমি বাইকটা স্টার্ট দিলাম। আস্তে আস্তে বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিলাম। পিচিটা ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরছে আর আমাকে কি যেন বলছে। বাতাসের শ শ শ আওয়াজে পিচিটার কথা আমি ভালো করে শুনতে পারছি না। আমাদের আড্ডার জায়গা ফেলে আসতেই আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম। তারপর একটা কলেজের সামনে এসে বাইক থামালাম। পিচিটা বাইক থেকে নেমে কান্না করে দিল। হ্যাঁ, এই পিচি, কি হলো? কি কান্না করছিস কেন? তুমি এত স্পিডে বাইক চালিয়ে আসলে কেন? আমি কত ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি তুই একটা পিচ্চি। কান্না থামা বলছি, সবাই দেখছে। এভাবে রাস্তায় কান্না করছিস, মানুষ কি ভাববে? পিচ্চিটা কেঁদেই চলছে। এই পিচ্চি, কান্না থামা বলছি, না হলে কিন্তু। এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। তুমি আমাকে মারছো আর অনেক স্পিডে বাইক চালিয়েছো। এই মেয়ে, আমি তোকে কখন মারলাম? এটা তো ডাহা মিথ্যা কথা। আচ্ছা বোন, সরি সরি। এবার কান্না থামা। দেখ লোকজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি আবার আমাকে বোন বলছো? এবার কয়েকটা লোক আমাদের দিকে এগিয়ে আসলো। লোকগুলো আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছিল। কি ভাই, মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? মেয়ে দেখলেই পিছনে লাগতে ইচ্ছে করে। বলে লোকটা নিজের হাতের শার্ট উপরে তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে। আরে ভাই, থামেন থামেন, উনি আমার বউ। আমার উপর রাগ করে কান্না করছে। আমার মুখে বউ ডাক শুনে মেয়েটা কান্না থামালো। আপু, উনি কি আপনার স্বামী? জি, উনি আমার স্বামী। লোকগুলো আমাকে সরি বলে চলে গেল। পিচিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে। এই পিচি, হাসছিস কেন? তুমি আমাকে বউ বলছো তাই খুশি লাগছে। আমার বয়ে গেছে তোকে বউ বলতে। আমি তো ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য তোকে বউ বললাম। যেভাবেই হোক, বউ বলছো তো। পিচিটাকে কলেজে ভর্তি করিয়ে আবার বাড়িতে ফিরছি। এবার বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি। কিছু দূর আগাতেই দেখলাম কয়েকজন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখি, আরে এরা তো আমার বন্ধুরা। এখন আমি কি করি? কি বলবো ওদেরকে? আমাকে তো জিজ্ঞাসা করবে আমি বাইকে করে সাথে কাকে নিয়ে যাচ্ছি। মনে মনে কিছু ভাবতে লাগলাম আর কিছু দূর আগাইলাম। সবাই আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে তোরা এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এদিকে যাওয়ার সময় তোকে আমরা পিছন থেকে কত ডেকেছি, শুনলি না কেন? ও, তোরা ডেকেছিলি? আমি হয়তো শুনতে পাই নাই রে দোস। কিরে মামা, পিছনে সুন্দরী মায়াটা কে? আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ রে, মেয়েটা কে? আমি কিছু বলছি না দেখে পিচিটাই বলল। আমি ওর বউ। পিচিটাকে বলতে না দিয়ে আমি বললাম, ও আমার চাচাতো বোন। পিচিটা আবার কান্না শুরু করে দিল।
এ তুমি আমাকে আবার বোন বলছো? আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। নিজের বউকে বোন বলা হচ্ছে? আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠল, বউ। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওরা আমাকে প্রশ্ন করতে যাবে, তখনই আমি বললাম, বাড়ি থেকে ফিরে এসে সব বলছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। এই পিচি নাম, বাড়ি চলে এসেছি। পিচিটা বাইক থেকে নামতে আমি বাইকটা আবার স্টার্ট দিলাম। পিচিটা বলল, বাসায় কখন ফিরবে? সেটা তোকে বলে যেতে হবে নাকি? বলেই বাইক চালিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই। বাসাতে ঢুকতেই দেখি আব্বু ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। আমাকে দেখে আব্বু সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর বললেন, তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? আব্বু। চুপ কর। ঘরে যে তোর একটা বউ আছে, সেদিকে কি খেয়াল আছে? মেয়েটা সেই কখন থেকে না খেয়ে তোর জন্য বসে আছে, আর তুই সারাদিন বখাটেদের মতো ঘুরে বেড়াচ্ছিস আর নিজের ফোনটা অফ করে রাখছিস। আমি মাথা নিচু করে বললাম, ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা অফ হয়ে গেছে। আম্মু এসে বললেন, যা, রুম থেকে বৌমাকে নিয়ে আয়। মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি রুমে ঢোকার আওয়াজ পেয়ে পিচিটাকে বেলকনি থেকে দৌড়ে আমার কাছে এসে বলল। তুমি চলে এসেছো? তারপরে বাবার মুখে ওই বখাটে কথাটা শুনে নিজেকে আর আটকাতে পারিনি। পিচিটার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিলাম। পিচিটা গালে হাত দিয়ে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এই পিচি, তোকে কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে? পিচিটার চোখের পানি গড়িয়ে পড়ল। আমি আবার বললাম, আজ শুধু তোর জন্য আব্বু জীবনে এই প্রথম বখাটে বলল। আমার উপর বউয়ের অধিকার দেখানো হচ্ছে? তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। অসহ্য একটা। পিচিটাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি পিচিটা সেই আগের জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। আমি পিচিটার থেকে 2-3 পা সামনে এসে মাথাটা একটু পেছনে ঘুরিয়ে বললাম, এই পিচি, নিচে আসবি নাকি আমাকে আরো বকা খাওয়ানোর ইচ্ছা আছে? জি, আসছি। পিচিটাকে নিয়ে খাবার খাচ্ছি। আম্মু পাশেই দাঁড়িয়ে আছেন। পিচিকে দেখলাম খাবার না খেয়ে কি যেন একটা ভাবছে, আর খাবারগুলো হাত দিয়ে শুধু নাড়ছে। আম্মু পিচিটাকে বললেন, কিরে মা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কিছু না আম্মু। তাহলে খাচ্ছিস না কেন? পিচিটা নিজের গাল থেকে চুলগুলো সরিয়ে কিছুটা ভাত মুখে নিল। আম্মু চিৎকার দিয়ে উঠলেন। সে কিরে, তোর গালে এটা কিসের দাগ? আম্মুর কথায় আমি পিচিটার গালের দিকে তাকালাম। পিচিটার গাল অনেকটা লাল হয়ে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আমারই আঙুলের ছাপ। তখন রাগে থাপ্পড়টা অনেক জোরেই মেরেছিলাম। কিরে মা, কিছু বলছিস না যে? আমাকে বল, কি হয়েছে? এটা হয়তো অ্যালার্জির কারণে হয়েছে আম্মু। গলাটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছিল। ঔষধ লাগিয়েছিস? না আম্মু, পরে লাগিয়ে নিব। মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আমাকে বাঁচানোর জন্য মেয়েটা মিথ্যা বলল, আর আমি কিনা। মেয়েটা আমার আগেই খাবার খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মেয়েটা রুমে নাই, হয়তো বেলকনিতে আছে। মনটাও ভালো লাগছে না। ভাবলাম মেয়েটাকে একবার সরি বলে আসি। আমি বেলকনিতে গিয়ে দেখলাম পিচিটা অন্য মনে বাইরে তাকিয়ে আছে। সো আপনি আমাদের ডিভোর্স চান তো? আমি চুপ করে আছি। আমি জানি আপনি আমাদের ডিভোর্স চান, কিন্তু আপনার আব্বুর ভয়ে বলতে পারছেন না। আর এই বিয়েটাও আপনার আব্বুর ভয়ে করছেন। আপনি চিন্তা করেন না, ডিভোর্স হওয়ার পর আপনার আব্বুকে বলবো আমি নিজেই আপনাকে ছেড়ে চলে গেছি। বলবো আপনার কোনো দোষ নেই। আপনি ডিভোর্স পেপার রেডি করেন। পিচিটা চোখের পানি মুছে রুমে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। ওর জন্য খারাপও লাগছে, আবার কেমন যেন খুশি খুশিও লাগছে। জানি না কি করব। পরের দিন বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে পিচিটাকে নিয়ে উকিলের কাছে আসলাম। উকিলের কাছে আসার পর উকিল বলল, বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। তার মানে আমাদেরকে আরও 6 মাস একসাথে থাকতে হবে। তারপর ডিভোর্সের অ্যাপ্লাই করে কোর্ট থেকে বেরিয়ে আসলাম। আজ আমি বাইকটা সাথে আনি নাই, তাই রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম। অনেকক্ষণ ধরে রিক্সাতে বসে আছি। কারোর মুখে কোনো কথা নাই, দুজনেই চুপ করে আছি। দুজনের নীরবতা ভেঙে পিচিটাই বলল, আমার একটা কথা রাখবেন? বল। আমরা যে কয়টা দিন একসাথে থাকবো, সে কয়টা দিন কি আমরা স্বামী স্ত্রীদের মতো থাকতে পারি না? মানে তুই কি বলতে চাইছিস? আরে, আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাই নাই। আমি বলছি আমরা স্বামী স্ত্রীদের মতো ব্যবহার করতে পারি না। প্লিজ আমার এই শেষ ইচ্ছেটা রাখো। পিচিটা প্রায় কেঁদেই দিল। আচ্ছা ঠিক আছে। সত্যি? পিচিটা আমার হাত হালকা জড়িয়ে ধরে বলল,
থ্যাংক ইউ। তারপরে আমরা বাড়িতে রওনা দিলাম। একটা রিক্সা নিলাম। রিক্সায় এসে আমাদের বাড়িতে দাঁড়ালো। ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম। চাচা চাচি শিহাব আরও অনেকেই আমাদের ড্রয়িং রুমে বসে আছে। পিচ্চিটা ওর আম্মু আব্বুকে দেখে দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুকে জড়িয়ে ধরার সাথে সাথেই কান্না করে দিল। চাচা বললেন, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? বাবা তো, তুমি কেমন আছো? পিচ্চিটা হয়তো ওর বাবাকে একটু বেশি ভালোবাসে, তাই এরকমভাবে কান্না করছে। দেখ পাগলি মেয়ের কাণ্ড। আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? মুখে হাসি দিলেও চোখ দিয়ে পানি ঠিকই পড়ছে। ভালো। বলেই আবার কান্না করতে লাগলো। চারপাশে দেখলাম পিচিটার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। আমার ওদের কান্না দেখে কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি জানি আর কয়েক মাস পর পিচিটা ওর আম্মু আব্বুর কাছে চলে যাবে, তাই আমার তেমন কষ্ট হচ্ছে না। চাচা পিচিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছেন। এবার পিচিটাকে নিজের থেকে ছাড়িয়ে কপালে একটা চুমু খেলেন। পিচিটা এবার কিছুটা শান্ত হলো। আম্মু আমাকে ইশারায় বললেন চাচা চাচিকে সালাম করতে। আমি এগিয়ে গিয়ে চাচা চাচিকে সালাম করলাম। এবার আব্বু পিচিটাকে বললেন, যাও মা, ব্যাগপত্র গুছিয়ে নাও, আজ তোমরা তোমাদের বাড়ি যাচ্ছ, তোমার আব্বা আম্মু তোমাদের নিতে এসেছে। পিচিটা একবার আমার দিকে তাকিয়ে উপরের রুমে যেতে লাগলো। আব্বু আমাকে বললেন, কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগপত্র গুছিয়ে নে, তোদের গ্রামে গিয়ে 4-5 দিন থাকতে হবে। আমি অবাক হয়ে বললাম, আব্বু আমাকেও যেতে হবে নাকি? চাচা বললেন, হ্যাঁ বাবা, বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কয়েকদিন থাকতে হয়, এটা নিয়ম। আর তাছাড়া তুমি যেখানে যাচ্ছ সেটা তো শুধু তোমার শ্বশুর বাড়ি না, তোমার নিজের বাড়িও। চাচা বলছিলাম কি আমি না গেলে কি হয় না? আব্বু বললেন, না হয় না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। অতবার বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়ি আসতে হলো। বাড়ির গেটের ভিতর ঢুকতেই অবাক হয়ে গেলাম। বাড়িটা এখনো সেই বিয়ে বাড়ির মতোই সাজানো। ভিতরে ঢুকতেই কয়েকটা মেয়ে, প্রিয়া চিৎকার দিয়ে পিচিটাকে জড়িয়ে ধরলো। তারপর একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, উনি কি তোর বর? পিচিটা লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ বলল। অন্য আরেকটা মেয়ে বলল, ও মাই গড, প্রিয়া তোর বরটা কত হ্যান্ডসাম রে, আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছি। পিচিটা রেগে বলল, এই ফারিয়া, তুই কিন্তু ভুলে যাস না ও আমার বর। রাগ করিস কেন, আমি তো দুলাভাইয়ের সাথে মজা করলাম। আমি বুঝতে পারলাম মেয়েগুলো পিচিটার মতোই এক একটা শয়তানের হাড্ডি। আমি বললাম, আপনাদের কাউকে তো চিনলাম না। পিচিটা বলল, ওরা আমার বান্ধবী। ও। চাচা ডেকে বললেন, কিরে, তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? পিয়ামা, জামাই বাবাজিকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। পিচিটার সাথে রুমে আসলাম। রুমে এসেই শরীর এলিয়ে দিলাম বিছানাতে। অনেকক্ষণ জার্নির কারণে একটু ক্লান্ত লাগছে। পিচিটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আগে ফ্রেশ হবে নাকি আমি আগে ফ্রেশ হয়ে নেব? তুই যা, আমি তোর পরে ফ্রেশ হয়ে নিব। পিচিটাকে দেখলাম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের মধ্যে কি কথা হয়েছিল? কি? তুমি আমাকে কথা দিয়েছিলে না আমরা যে কয়টা দিন একসাথে থাকবো সে কয়টা দিন স্বামী স্ত্রীদের মতো থাকবো, তাহলে তুমি আমাকে এখনো তুই তুই করে রাখছো কেন? তুমি আমাকে পিচ্ছি রাখতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই তুই তুই করে রাখবে না। আমার কেমন জানি তোমার মুখে তুই রাখটা সহ্য হয় না। ওকে, চেষ্টা করব। চেষ্টা করবা মানে? আচ্ছা রে বাবা, তুমি করে ডাকবো, খুশি? অনেক খুশি। পিচ্চি শয়তানি একটা। পিচ্চিটা একটা হাসি দিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর পিচ্চিটা গোসল করে বেরিয়ে আসলো। আমি হাঁ হয়ে পিচ্চিটার দিকে তাকিয়ে রইলাম। পিচ্চিটা লজ্জা পেয়ে আমাকে বলল, কি দেখছেন? আমি এবার হাসিতে ফেটে পড়লাম। কেন হাসছি বুঝতে পারছো না তো? দাঁড়ান, আগে একটু হেসে নেই, তারপর বলছি। পিচ্চিটা একটা শাড়ি পরে বের হয়ে আসছে। পরে আসছে বললে ভুল হবে, বলতে হবে পেঁচিয়ে আসছে। কোথায় শাড়ির মাথা, কোথায় শাড়ির আঁচল, কোনো ঠিক ঠিকানা নাই। এমনভাবে পরে আসছে মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। পিচিটা যেখানে শাড়ির কুচি দেওয়া হয় সেখানটায় হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। পিচিটার পেট দেখা যাচ্ছে, তাই লজ্জায় লাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি পড়ছো? বলেই হাসতে হাসতে আবার বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম। তুমি খুব খারাপ, দেখছো আমি শাড়ি পরতে পারছি না আর তুমি দাঁত কেলিয়ে হাসছো। সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। সরি, আমাকে দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। সত্যি তুমি আমাকে পরিয়ে দেবে? লজ্জায় লাল হয়ে বলল, আমার কি যে লজ্জা লাগছে, আবার খুশিও হচ্ছে। না, আমি শুধু ঠিক করে দিব। এদিকে আয়।
আবার তুই ডাকোস? আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। পিচিটা একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসলো। আমি প্রথমে পিচিটার আঁচল ঠিক করলাম। পিচিটার শরীরে আমার হাত লাগতেই পিচিটা কেঁপে উঠল। তারপর পেটের নাভিসহ কিছুটা অংশ বেরিয়ে এসেছিল, সেই জায়গায় শাড়ি দিয়ে ঢাকতে গিয়ে আমার হাত লেগে গেল ওর পেটে। পিচিটা ছিটকে আমার থেকে সরে পিছিয়ে গেল। আমি বললাম, কি হলো, এভাবে পিছিয়ে গেলে কেন? কিছু না। বলেই পিচিটা আবার আমার দিকে এগিয়ে আসলো। এবার আমি পিচিটা যে জায়গায় হাত দিয়ে ধরে রেখেছিল সেটা ওর হাত থেকে নিলাম। আমি ওর হাত থেকে নিয়ে শাড়িটা কুচি দিতে লাগলাম। কুচি দিয়ে যেই ওর নাভির নিচে গুজতে যাব তখনই পিচিটা আমার হাত ধরে ফেললো। এটা আমাকে দাও, আমি পারবো। আমি আর কিছু না বলে ওর হাতে কুচিটা ধরিয়ে দিলাম। পিচিটা কুচি হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর পিচিটা বাথরুম থেকে শাড়িটা ঠিক করে বেরিয়ে আসলো। পিচিটার চোখ দুটো লাল হয়ে অনেক ফুলে আছে। তোর ও সরি, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুমি কি কান্না করছিলে নাকি? কি বলো কি? আমি কান্না করতে যাব কেন? ও আচ্ছা, এতক্ষণ পিচিটাকে আমি ভালো করে খেয়াল করি নাই। এখন চোখ পড়তে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। পিচিটাকে শাড়িতে এত সুন্দর মানিয়েছে যে আমি লিখে বোঝাতে পারবো না। কালো শাড়ির কালো চুলগুলো ছেড়ে আসছে পিচিটা, একদম মায়াবতী লাগছে পিচিটাকে। পিচিটা আমার তাকানো দেখে লজ্জা পেল। কি দেখছো? এই কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে আটকে গেলাম। নিজেই নিজেকে বলতে লাগলাম, আমি এসব কি ভাবছি? ও তো একটা পিচ্চি মেয়ে, ও তো আমার চাচাতো বোন। আমি তো কোনো দিনও ওকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। তাহলে কেন আমি ওর দিকে এরকমভাবে তাকিয়ে আছি? পিচিটা আবার বলল, কি হলো, কি ভাবছো? কিছু না। বলে আমি বাথরুমে ঢুকে গেলাম। তারপর অনেকক্ষণ গোসল করলাম। গোসল শেষে মনে হলো, শিট, আমি তো টাওয়েল সাথে আনি নাই। পরনে যে কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিলাম সেগুলোও ভিজিয়ে ফেলেছি। এখন আমি বাথরুম থেকে বের হই কিভাবে? বাথরুমের দরজাটা কিছুটা ফাঁক করে দেখলাম পিচিটা কোথায় আছে। পিচিটাকে দেখলাম আয়নাতে চুল আঁচড়াচ্ছে। আমি শুধু মুখটা বের করে বললাম, এই মেয়ে। হঠাৎ আমার আওয়াজে পিচিটা চমকে উঠল। কে? পিচিটা ভয়ে ভয়ে রুমের চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। এই পিচ্চি, আমি। বাথরুমের দরজাতে দেখো। পিচিটা আমাকে দেখে নিজের বুকে থুতু দিল। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি সত্যিই পিচ্চি, একটুতেই ভয় পেয়ে যাও। হুম। তুমি এভাবে দরজাতে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আমি এবার অসহায় হয়ে বললাম, আমার টাওয়েলটা দাও না প্লিজ। পিচিটা একটা হাসি দিয়ে ব্যাগ থেকে টাওয়েল বের করে আমার হাতে এনে দিল। থ্যাংক ইউ বলেই ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর আরও 3 দিন এই বাড়িতে থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন থেকেই পিচিটা কলেজে যেতে শুরু করলো। পিচিটাকে প্রতিদিন সকালে ওর কলেজে দিয়ে আমি আমার ভার্সিটি চলে যাই। আবার আসার সময় সাথে করে বাড়িতে নিয়ে আসি। এখন পিচিটার সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলি। আজকে সকালে একটু বেশি ঘুম পাচ্ছে। পিচিটা সেই কখন থেকে আমাকে ডাকছে, কিন্তু আমি ঘুমে চোখই খুলতে পারছি না। পিচিটা অনেকক্ষণ ধরে আমাকে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল। এবার পিচিটা রেগে বলল, তুমি উঠবে নাকি আমি আব্বুকে ডেকে নিয়ে আসবো? বলেই পিচিটা রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আব্বুর কথা শুনে ঘুম ঘুম চোখেই পিচ্চিটাকে ডাক দিলাম, এই পিচ্চি শয়তান্নি, দাঁড়াও, আমি উঠছি, আব্বুকে ডাকতে হবে না। অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে দেখি পিচিটা আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আমি হালকা কিছু নাস্তা করে পিচিটাকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। আমি বাইকে বসে পিচিটাকে বললাম বাইকে উঠে বসতে, কিন্তু পিচিটা উঠছে না, আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। তুমি এত সুন্দর কেন? বলেই আমার চুলগুলো এলোমেলো করে দিল। চোখ থেকে সানগ্লাসটা নিয়ে নিজের ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল। এই পিচ্চি, আজকে তোমার কি হয়েছে? এসব কি করছো? দাও, আমার গ্লাসটা দাও। না, দিব না। তোমাকে এত স্মার্ট হয়ে থাকতে হবে না। কলেজের কয়েকটা নির্লজ্জ মেয়ে তোমার দিকে কিরকম হাঁ করে তাকিয়ে থাকে সেটা আমার সহ্য হয় না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বাইকে উঠতে উঠতে বলল, কি ঠিক আছে? কিছু না, এত কথা বলো কেন? বাইক স্টার্ট দিয়ে এক টানে পিচিটার কলেজে চলে আসলাম। পিচিটা বাইক থেকে নামার পর আমি বললাম, এই পিচ্চি শোনো, কি? কলেজ শেষ হওয়ার পর একটু সামনে এগিয়ে গেলেই আমাকে পাবে। তুমি একটু হেঁটে চলে এসো প্লিজ, আমার কিছু কাজ আছে। আমি আবার ঘুরে এদিকে আসতে পারবো না। আচ্ছা। পিচিটা কলেজের গেটের ভিতর ঢুকে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে কিছু জায়গা এগিয়ে দেখি সায়ান মুখটা মলিন করে বসে আছে, আর আবির, রিহান, রাকিব সায়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি সায়ানের কাছে যেতে যেতে বললাম, কিরে মজনু, তোর লাইলি এখনো আসে নাই? আমি কাছে যেতেই সায়ান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
প্লিজ বন্ধু, তুই কিছু একটা কর, আমি জুনিয়াকে ছাড়া বাঁচবো না। জুনিয়া হলো সায়ানের গার্লফ্রেন্ড। 3 বছর ধরে ওদের রিলেশন। দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিছুদিন পর জুনিয়ার বিয়ে, কিন্তু জুনিয়া না পারছে ফ্যামিলি ছেড়ে সায়ানের কাছে চলে আসতে, না পারছে সায়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। আজ জুনিয়া সায়ানের সাথে লাস্ট দেখা করতে আসছে। লাস্ট দেখা করবে সেই কথা শুনেই রাতে সায়ান আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর জুনিয়া আসলো। আমাদের সবাইকে দেখে কিছুটা অবাক হলো। আমি বললাম, জুনিয়া এদিকে আসো। আমি জুনিয়াকে ওদের থেকে কিছু দূরে নিয়ে গেলাম। আমি বললাম, জুনিয়া সত্যি করে বলো তো, তুমি কি সায়ানকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবে? ওকে ছাড়া থাকতে পারবো না বলে তো মরার রাস্তা বেছে নিয়েছি। তুমি কি মনে করেছো তুমি মরে গেলে সায়ান বেঁচে থাকতে পারবে? এবার মেয়েটা কান্না করতে লাগলো। তো আমি কি করব বলেন ভাইয়া? পালিয়ে যাও। কিন্তু আমার ফ্যামিলি। দেখো জুনিয়া, তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করার পর যখন তোমার কোলে ছোট্ট আরেকটা জীবন আসবে, তখন তোমার ফ্যামিলি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে সব মান অভিমান ভুলতে বাধ্য হবে। কিন্তু জুনিয়াকে ওর কথাটা বলতে না দিয়ে পিচ্চিটা এসে বলল। এই যে আমি চলে এসেছি। তারপর জুনিয়ার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটা কে? বলছি তুমি ওদের কাছে গিয়ে বসো, আমি ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলে আসছি। মেয়েটার সাথে তোমার কিসের ইম্পর্টেন্ট কথা? নির্লজ্জ মেয়েগুলো শুধু সারা দিন তোমার পিছে পিছে লেগে থাকে। কথাগুলো বলতে বলতে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমার রাগ উঠে গেল অনেক। এক ঝটকায় পিচিটার হাত থেকে আমার হাত ছাড়িয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। পিচিটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই পিচি, তুই জানিস এই মেয়েটা কে? জানি তো, মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। এবার অন্য গালে ঠাস করে আরেকটা চড় মারলাম। পিচিটা দুই গালে দুই হাত দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। এ আ কান্না থামা বলছি, না হলে আরেকটা দিব। তুমি খুব খারাপ। আমি আব্বুকে গিয়ে সব বলবো, আর এও বলবো যে তোমার গার্লফ্রেন্ড আছে। এবার পিচিটার কথা শুনে আমার নিজেরই কান্না চলে আসছে। বোন রে, তুই কিছু না বোঝার আগে কেন বাচ্চাদের মতো পাগলামি করিস? বাচ্চাদের মতো কি, তুই তো বাচ্চাই। ও আমার গার্লফ্রেন্ড না, সায়নের গার্লফ্রেন্ড। আমি এখানে 2টা জীবন বাঁচানোর চেষ্টা করছি, আর তুই ঢং ঢং শুরু করছিস। এবার পিচিটা সবকিছু বুঝতে পেরে কান্না থামিয়ে চোখের পানি মুছে একটা হাসি দিয়ে আমাকে বলল, সরি। এবার পিচিটার কাণ্ড দেখে আমারই হাসি চলে এলো। একটু আগে কি কান্নাটাই না করলো, আর এখন আসছে। পিচ্ছি একটা। এতক্ষণ জুনিয়া আমাদের দিকে তাকিয়েছিল। জুনিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম, তো কি সিদ্ধান্ত নিলে জুনিয়া? আমি পালিয়ে যেতে প্রস্তুত ভাইয়া। তারপর ওই দিনই সায়ান আর জুনিয়া চট্টগ্রাম পালিয়ে যায়। কয়েক মাস পর, আর মাত্র 7 দিন বাকি আমার আর পিচ্চিটার ডিভোর্স পেপার আসতে। পিচ্চিটা আমার সাথে এমন ব্যবহার করে বোঝাই যায় না। যে আর মাত্র কয়েকদিন পর ওর সাথেই আমার ডিভোর্স হবে। আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। রাতে পিচ্চিটাকে বললাম, এই পিচ্চি, আমার জন্য অপেক্ষা কইরো না, রাতে বাসায় ফিরতে আমার দেরি হবে। কেন দেরি হবে কেন? আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। ও আচ্ছা। মুখে বলতে হচ্ছে, কিন্তু আমি জানি পিচিটা ঠিকই আমার জন্য না খেয়ে বসে থাকবে। রিহানের বার্থডে পার্টিটা শুধু আমাদের 3জনকে নিয়েই হচ্ছে। আমি, রাকিব আর আবির কেক কাটা শেষে রিহানকে নিয়ে কয়েকটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম। তারপর কিছু খাবার খেয়ে আমি ওদের থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। তখনই আমাকে রিহান আটকাচ্ছিল। কিরে, কোথায় যাচ্ছিস? আসল পার্টিটাই তো হলো না। বলে একটা ব্যাগ থেকে 3টা বোতল বের করলো। কিরে, এসব কিসের বোতল? এইগুলা মদের বোতল? চি, সর এখান থেকে। আমি এগুলো খাই না কি? তোরা জানিস না আমি এগুলো খাই না? জানি, তবু আজ খেতে হবে। আমাকে জোরাজোরি করতে লাগলো। শেষ পর্যন্ত ওদের জোরাজোরিতে বাধ্য হয়ে নাক টিপে হাফ গ্লাস খেলাম। হাফ গ্লাস খাওয়ার পরই আমার নেশা ধরে গেল। আমার আরও খেতে ইচ্ছে করতেছে। আমার পাশে 1 বোতল রাখা ছিল। বোতলটার মুখ খুলে ঠক ঠক করে বোতলের অর্ধেক শেষ করতেই আবির আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। এই নিয়ান, কি করছিস? আবিরও আমার মতো এসব খায় না। রাকিব আর রিহান অনেক জোরাজোরির পরেও আবির খায় নাই। চল বাড়ি যাবি। আবির আমাকে বাইকে করে বাড়িতে নিয়ে আসলো। আমাকে বাসার সামনে পৌঁছে দিয়ে আবির চলে গেল। আমার কাছে ঘরের দ্বিতীয় চাবি ছিল, সেটা দিয়ে আমি ঢুকলাম। মাথা ঘুরছে, হাঁটতে পারছি না। কষ্ট করে রুমে আসলাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। পিচিটা বিছানাতেই বসা ছিল। আমাকে দেখে উঠে এসে বলল, এতক্ষণে আসলে? আমি কিছু বললাম না। পিচিটার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইলাম। আজ পিচিটাকে দেখে আমার ভিতরে কী রকম জানি একটা উত্তেজনা ফিল করছি। আমি পিচিটাকে বললাম, এই তুই আমার বউ না? আয় আয়, আমার কাছে আয়। এ কি তোমার মুখ থেকে কিসের ওকে বলতে না দিয়ে ওর ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর পিচিটার ঠোঁট ছেড়ে দিয়ে পিচিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিলাম। বিছানাতে ফেলে দেওয়ার পর
আমার শার্ট খুলতে লাগলাম। পিচিটার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তারপর শার্ট খুলে আমিও বিছানাতে পড়ে গেলাম। বিছানাতে পড়ে পিচিটাকে জড়িয়ে ধরলাম। ও আমাকে ছিটকে মেরে দূরে সরে গেল। আমি আবার পিচিটাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম। ও আমাকে এড়ানোর চেষ্টা করছে, বারবার দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। এবার ওরে আমি ওর শরীরের উপরে উঠে ওর একটা ঠোঁটে আমার একটা ঠোঁট বসিয়ে চলে গেলাম অন্য জগতে। সকালে ঘুম থেকে উঠে বিছানাতে বসলাম, মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ আমার খেয়াল হলো আমার শরীরে কোনো কাপড় নেই। কাপড় নাই বলতে একটা সুতাও নাই, শুধু পাতলা একটা চাদর দিয়ে সারা শরীর ঢাকা। কাল রাতের কথা মনে পড়তেই আমি চমকে উঠলাম। শিট, এটা আমি কি করলাম বলেই বিছানাতে একটা ঘুষি দিলাম। আমার প্রায় কান্না চলে আসছে। পাশে তাকিয়ে দেখলাম পিচ্চিটা আছে নাকি। না, পিচ্চিটা নাই। পিচ্চিটাকে দেখলাম গোসল করে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসছে। লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। মাথা নিচু করে আমাকে বলল, বাথরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নাও। বলেই রুম থেকে বেরিয়ে গেল। তারপর কি আর করব, বাথরুমে ঢুকে গরম পানি দিয়ে গোসল করলাম। তারপর আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মুর সাথে রান্না করছে। আমি বললাম, এই প্রিয়া, রুমে আসো। পিচিটা রুমে এসে বলল, কিছু বলবে? এটা খেয়ে নাও। কিসের ওষুধ এটা? এটা পিল। তারপর ও আমার দিকে বাঁকা চোখে তাকালো। পিল শব্দটা শুনে পিচিটা আমার থেকে কয়েক পা পিছিয়ে গেল। মুখটা মলিন করে আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি বললাম, সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। রাতে যে কি হয়েছিল আমার, সত্যি বলছি, তখন আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। পিচিটা কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি ধরে যাচ্ছে। আমি বললাম, প্লিজ তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। প্লিজ পিলটা খেয়ে নাও। বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। প্রিয়া সেখানেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকেই শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগলো। এখন প্রিয়া যত জোরেই কান্না করুক না কেন, সেই কান্নার আওয়াজ বাইরে যাবে না, তাই ইচ্ছামতো চিৎকার করে কান্না করতে লাগলো। প্রিয়া ভেবেছিল কাল রাতের ঘটনার পর আমি তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবে না। এখন আমি তাকে মেনে নিব, কিন্তু একটু আগে যখন আমি তার হাতে পিলটা ধরিয়ে দিলাম, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এইটুকু একটা পিলকে প্রিয়ার কাছে মনে হয়েছিল যেন এটা পৃথিবীর সবচেয়ে ভারী একটা জিনিস। সেই ভারী জিনিসটা আমি প্রিয়ার হাতে ধরিয়ে দিলাম। আমি রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে বসলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি মেয়েটার সাথে একটু বেশি অপরাধ করে ফেলেছি? আমি যদি মেয়েটাকে স্ত্রী হিসেবে নাই মানতে পারি, তাহলে কেন আমি মেয়েটার সতীত্ব নষ্ট করলাম? নিজেকে নিজের কাছে অনেক অপরাধ বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন আমি এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। মেয়েটার জন্য অনেক মায়া হচ্ছে। পিচিটার আর আমার ডিভোর্স পেপার আসতে আর মাত্র 4 দিন বাকি। পিচিটা এখন আমার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো পাগলামি করে না। কিছু জিজ্ঞেস করলে শুধু সেটার উত্তর দেয়। উত্তর দেওয়ার ধরন এমন, হ্যাঁ, না, ঠিক আছে, এর বেশি পিচিটা আমার সাথে একটা কথাও বলে না। এখন কলেজে আমাকে ছাড়াই একা একাই চলে যায়। আমি বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু পিচিটা বলে সে নাকি একা যেতে পারবে। আমি পিচিটার সেই পাগলামিগুলোকে অনেক মিস করি। পিচিটার কিছু হলে একটুতেই কেঁদে ফেলা, আমাকে বারবার আব্বুর ভয় দেখানো, এইগুলো অনেক মিস করি। আজ বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসলাম পিচিটার কলেজের সামনে। কিছুক্ষণ পর পিচিটা বেরিয়ে আসলো। আমি পিচিটাকে বললাম, বাইকে উঠো। পিচিটা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে একটা রিক্সাতে উঠে গেল। আমি পিচিটার কাণ্ড দেখে বোকা বনে গেলাম। যে মেয়েটা আমার বাইকের পেছনে উঠতে সবসময় পাগল হয়ে থাকতো, সেই মেয়ে আজ আমার সামনে দিয়ে একটা রিক্সাতে উঠলো। আমার কেন জানি বুকের ভেতরটায় অনেক কষ্ট ফিল হচ্ছে। আমার এরকম কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সত্যি কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম মেয়েটা গোসল করে বাথরুম থেকে বের হচ্ছে আর টাওয়েল দিয়ে চুল মুছছে। আজ কেন জানি আমার কাছে মেয়েটাকে অন্যরকম লাগছে। বারবার পিচিটার দিকে চোখ যাচ্ছে। পিচিটার মুখটা আজ এত ফ্যাকাশে লাগছে কেন? অনেকক্ষণ ধরে দেখছি পিচিটা মনমরা হয়ে কি যেন একটা ভাবছে। পিচিটা আয়নার সামনে দাঁড়িয়েছিল। আমি বললাম, তোমার কি কিছু হয়েছে? মেয়েটা আমার কথায় পিছন ঘুরে আমার দিকে কিছুক্ষণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুখটা মলিন করে শুধু একটা শব্দ বলল, না। মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি বুঝলাম না মেয়েটা আমার দিকে এরকমভাবে তাকালো কেন। মেয়েটা কি চোখের ভাষা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছিল? রাত 10টা 30 মিনিট। আমি আগে খাবার শেষ করে রুমে এসে মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটা এতক্ষণ ধরে আসছে না কেন? আমি রুম থেকে বের হয়ে মেয়েটাকে ডাকতে লাগলাম, প্রিয়া, এই প্রিয়া। মেয়েটা বলল, আসছি। দৌড়াতে দৌড়াতে মেয়েটা রুমে আসলো। আমার সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, কিছু বলবে? এতক্ষণ ধরে রুমে আসছিলে না, তার জন্যই ডাকলাম।
মুখটা মলিন করে বলল, আর কিছু বলবে না? আমি জানি মেয়েটা আমার মুখ থেকে কি শুনতে চাইছে। আমি মেয়েটার আমার জন্য এরকম অস্থিরতা দেখে মনে মনে হাসতে লাগলাম। তারপর মুখে একটা হাসি এনে বললাম, না আর কি বলবো। মেয়েটা হতাশ হয়ে বলল। ও, মেয়েটা কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, চলে যাচ্ছ মানে কোথায় চলে যাচ্ছ? আমাদের ডিভোর্স পেপার চলে এসেছে। সকালে একটা লোক এসে পেপারটা দিয়ে গেছিল। মেয়েটা আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আমার সামনে আনলো। তারপর পেপারটা আমাকে দেখিয়ে বলল, এই পেপারটায় সাইন করার আগে আমাকে একবার বউ বলে ডাকবে? শুধু একবার, একটা বার আমাকে বউ বলে ডাকো প্লিজ। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে এসে বাইকটা নিয়ে বেরিয়ে আসলাম। বাইক চালাচ্ছি আর মনে মনে ভাবছি, তোমাকে শুধু একবার না, সারা জীবন বউ বলে ডাকবো আমার পিচ্চি বউ। বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। একটা ফুলের দোকানের সামনে এসে বাইক থামালাম। তারপর অনেকগুলো গোলাপ ফুল কিনে একটা শাড়ির দোকানে এসে লাল একটা শাড়ি কিনলাম। আজ পিচ্চিটাকে নিয়ে সব আবার নতুন করে শুরু করব। শাড়ি আর গোলাপ নিয়ে একরকম দৌড়েই ঘরে ঢুকলাম। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখনই সিঁড়িতে একটা হোঁচট খেলাম। হোঁচট খেয়ে আমার পায়ের একটা নখ উল্টে রক্ত বের হচ্ছে। সেদিকে আমার খেয়াল নাই। রুমে ঢুকে বললাম, প্রিয়া আমি চলে এসেছি। কিন্তু প্রিয়াকে রুমে দেখতে পারছি না কেন, মনে হয় বাথরুমে আছে। বাথরুমের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। না, বাথরুমেও নেই, বেলকনিতে দেখতে যাব, তখনই চোখ পড়ল বিছানাতে। দেখলাম ডিভোর্স পেপার রাখা আছে, তার উপর একটা ছোট্ট কাগজ। আমি ডিভোর্স পেপার হাতে নিয়ে দেখলাম ডিভোর্স পেপারে প্রিয়ার সাইন। আমার বুকের ভিতর মোচড় করে উঠল। কাগজটার ভাঁজ খুলে পড়তে লাগলাম। প্রিয় নোমান আহমেদ, আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে তোমাকে আর কোনো পিচ্চির জ্বালা সহ্য করতে হবে না। চলে যাচ্ছি সব ছেড়ে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তুমি হয়তো ভাবছিলে যে আমি আমাদের বাড়িতেই যাব। না, আমি যে ওই বাড়িতে যেতে পারবো না। কি মুখ নিয়ে যাব ওই বাড়িতে? আব্বুকে গিয়ে আমি কি বলবো? তোমাকে বলেছিলাম যে সকালে যাব, কিন্তু একটু আগে তোমাকে যখন বললাম আমাকে একবার বউ বলে ডাকতে, তুমি আমার মুখ থেকে মুখ ফিরিয়ে বাইরে চলে গেলে। তখনই বুঝে গেলাম আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। তাই সকাল পর্যন্ত থেকে তোমার অসহ্যের কারণ হতে চাই না। চলে গেলাম। তোমার মুখে সেই পিচ্চি শয়তানের ডাকটা অনেক মিস করব। ভালো থেকো প্রিয় নোমান আহমেদ। আর সুন্দর একটা বড় মেয়েকে বিয়ে করো। তোমার তো আবার পিচ্চি মেয়েদের সহ্য হয় না। এটি তোমার পিচ্চি বউ। চিঠিটা পড়ার পর আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। সারা পৃথিবীটা যেন আমার চোখের সামনে ঘুরছিল। সাথে সাথে সেখানেই বসে পড়লাম। জোরে একটা চিৎকার দিলাম, প্রিয়া তুমি এটা কি করলে প্রিয়া? আমি তোমাকে কোথাও যেতে দিব না বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বাইক স্টার্ট দিয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। অতপর কোনো দিশা না পেয়ে সামনের দিকে যেতে লাগলাম। প্রিয়ার কথায় আসি। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে প্রিয়া। চোখ দিয়ে অঝোর বৃষ্টি পড়ছে, বাতাসে চুলগুলো উঠছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। শুধু এটা জানে যে নোমানের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। নোমানকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকে নোমান তার মনে জায়গা নিয়ে আছে। আজ সেই মনের মানুষটাকে ছেড়েই অনেক দূরে চলে যাচ্ছে সে। প্রিয়া মনে মনে ভাবছে সে কি দূরে চলে গেলে নোমানকে ভুলে থাকতে পারবে। আবার নিজেকে নিজেই উত্তর দিচ্ছে, নিজেকে ভুলতে পারে কিন্তু নোমানকে কোনো দিনও ভুলে থাকতে পারবে না। এসব ভাবতে ভাবতে কোন সময় যে মাঝ রাস্তায় চলে এসেছে নিজেও জানে না। পেছন থেকে হঠাৎ একটা কার এসে প্রিয়াকে অনেক জোরে ধাক্কা দিল। প্রিয়া ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয়ার চোখ বন্ধ করার আগে চোখে ঝাপসা দেখতে পেল একটা লোক তাকে পাজা করে কোলে তুলছে। আমার কথায় আসি, হন্যে হয়ে প্রিয়াকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? তাহলে কি মেয়েটাকে আর খুঁজে পাবো না? আর খুঁজে পাবো না সেই কথা মনে পড়তেই বাইক থামিয়ে বাইক থেকে নেমে সেখানেই রাস্তার পাশে বসে পড়লাম। তাহলে আমি কি আমার পিচিটাকে হারিয়ে ফেলেছি? না, এটা হতে পারে না বলে জোরে একটা চিৎকার দিলাম, প্রিয়া। চিৎকার করে কান্না করতে লাগলাম আর জোরে জোরে বলতে লাগলাম, প্রিয়া তুমি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না প্রিয়া। প্রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। এই পিচ্চি শয়তানি, তুই শুনতে পারছিস? আমি তোকে অনেক ভালোবাসি। হাউমাউ করে কান্না করতে লাগলাম। এই প্রিয়া, তুমি আমার থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে না? এই যে আমি তোমাকে বউ ডাকছি। বউ, এই বউ, তুমি কোথায়? বউ তুমি শুনতে পারছো? আমি তোমাকে বউ ডাকছি। কি আল্লাহ, তুমি আমার পিচ্চি বউকে আমার কাছে এনে দাও। আমি যে ওকে ছাড়া বাঁচবো না আল্লাহ, সব দোষ আমার। বলেই পাশের ল্যাম্পপোস্টে নিজের মাথা বাড়ি দিতে লাগলাম। বাড়ি দিতে দিতে একসময় আমার মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো। তবু আমি থামছি না, মাথায় বাড়ি দিয়ে চলছি। হঠাৎ আমার চোখে অন্ধকার হয়ে আসলো, আমার মাথা ঘুরতে লাগলো। তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এরপরে কি হয়েছিল আমার আর কিছু মনে নেই। প্রিয়া বলে চিৎকার দিয়ে উঠলাম, এ কি, আমি কোথায়?
সারা রুমে চোখ বোলাতেই বুঝতে পারি এটা একটা হসপিটাল। মাথায় ব্যথা অনুভব করলাম, মাথায় হাত দিয়ে দেখি ব্যান্ডেজ। আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে ক্যাবিনে ঢুকলেন। আম্মু আমার পাশে এসে বসে বললেন, এখন কেমন লাগছে নোমান? আমি আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে কান্না করতে করতে বললাম, আম্মু প্রিয়া। চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না। আমি চিঠিটা পড়েছি আর তোদের ডিভোর্স পেপারটাও দেখেছি। তুই মেয়েটার সাথে এমন কেন করলি নোমান? বলে আম্মু কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি অসুস্থ না হলে হয়তো আম্মু আমার গালে কষে একটা চড় মারতেন। আমার অসুস্থতার জন্য সেটা করলেন না। আমার প্রিয়ার কথা মনে পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। হাতের স্যালাইন খুলে হাসপাতালের সিট থেকে নামলাম। দাঁড়াতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তবু উঠে দাঁড়ালাম। যতই কষ্ট হোক আমাকে যে যেতে হবে, আমার পিচিটাকে যে খুঁজে বের করতেই হবে। কেবিন থেকে বেরিয়ে পড়লাম, মাথাটা ঝিমঝিম করছে। আমাকে দেখে আম্মু চিৎকার দিয়ে উঠলেন, নোমান, তুই এই অবস্থাতে কোথায় যাচ্ছিস? বলেই পেছন থেকে আম্মু আমার হাত চেপে ধরলেন। আম্মু আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে, প্রিয়াকে খুঁজে বের করতে হবে। নোমান বাবা, এরকম পাগলামি করিস না। তোর শরীরটা যে ভালো না। তাছাড়া প্রিয়াকে খুঁজতে তোর আব্বু আর চাচা গেছেন। না আম্মু, আমাকেও যেতে হবে। বলেই এক ঝটকায় আম্মুর থেকে আমার হাত ছাড়িয়ে দৌড়ে যেতে লাগলাম। কিছুটা যেতেই মাথাটা ঘুরতে লাগলো, আর যেতে পারলাম না। সেখানেই মাথা ঘুরে পড়ে গেলাম। প্রিয়ার কথায় আসি, এদিকে আজ 3 দিন পর প্রিয়ার জ্ঞান ফিরল। প্রিয়া চোখ খুলতে নিজেকে একটা হসপিটালে দেখতে পেল। পাশে লক্ষ্য করে দেখে নোমানের বয়সী একটা ছেলে বসে আছে। প্রিয়া বলল, আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? প্রিয়াকে উঠতে দেখে ছেলেটা বলল, আপনার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমি এখানে কেন আর এটা কোন জায়গা? ছেলেটা বলল। আপনি এখন মালয়েশিয়ায়। তারপর প্রিয়া বলল, মানে আমি মালয়েশিয়ায় কিভাবে আসলাম? আমি তো একটা গাড়ির সাথে। বলার আগেই প্রিয়াকে আটকিয়ে ছেলেটা বলল, হ্যাঁ, সেদিন আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। ধাক্কাটা অনেক জোরে লেগেছিল, আপনার অনেক ব্লিডিং হচ্ছিল। আমি আপনাকে সেখানকার একটা হসপিটালে নিয়ে যাই। অনেকক্ষণ আপনার চিকিৎসা চলার পর ডাক্তার বেরিয়ে এসে বলে 72 ঘন্টার ভিতরে আপনার জ্ঞান না ফিরলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। অতঃপর উন্নত চিকিৎসার জন্য সেদিন আপনাকে আমি মালয়েশিয়া নিয়ে আসি, আর আজ ঠিক 71 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আপনি আমাকে কেন বাঁচালেন? আমি মরে গেলেই তো ভালো হতো। আমার সামনে একজন মানুষ মারা যাবে সেটা আমি চেয়ে চেয়ে দেখব, তা আবার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনি সেদিন মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলেন কেন? আর মরে গেলে ভালো হতো এটা কেন বলছেন? প্রিয়া নোমানের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই ছেলেটাকে বলল। সব বলার পর ছেলেটার দিকে তাকাতেই দেখলো ছেলেটার চোখে পানি। ছেলেটা বলল, একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে? প্রিয়া কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। ছেলেটা আবার বলল, ওই বজ্জাত ছেলেটা কি করে পারলো আপনার মতো একটা মিষ্টি মেয়েকে কষ্ট দিতে? প্লিজ ওকে কিছু বলবেন না, ও অনেক ভালো ছেলে। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি বলছেন ছেলেটা ভালো? আমি যে ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই ও যতই খারাপ হোক আর আমাকে যতই কষ্ট দিক না কেন, আমার কাছে ও ভালোই থাকবে। সত্যি আপনার তুলনা হয় না। যে ছেলেটা আপনাকে এত অবহেলা কষ্ট দিল আর আপনি তাকেই ভালো বলছেন। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি প্রিয়া। আর আমি আরিয়ান চৌধুরী। আমি হলাম এই চৌধুরী সাহেবের মা। প্রিয়া দেখতে পেল কথাটা বলতে বলতে একজন মহিলা কেবিনে ঢুকছেন। আরিয়ান মহিলাটাকে দেখিয়ে বলল, প্রিয়া, উনি আমার আম্মু। প্রিয়া মুখ দিয়ে সালাম দিল, তারপর বলল, উনি এখানে? আমরা এখানে এই মালয়েশিয়ায় থাকি। আরিয়ানের আম্মু বললেন, এখন কেমন লাগছে মা? জি ভালো আন্টি। আমাকে আন্টি না, মা বলে ডেকো। জানো, কালকে যখন তোমাকে আমি প্রথম দেখি তখনই আমার মেয়ের কথা মনে পড়ে যায়। তোমাকে দেখতে হুবহু আমার মেয়ের মতো। কথাগুলো বলে শেষ করেই চোখের পানি মুছলেন। প্রিয়া বুঝতে পারল ওরা দুজনই অনেক ভালো মনের মানুষ। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, ডাকবো। আচ্ছা মা, তুমি এখন একটু রেস্ট নাও, আমরা বাইরে যাই। বলেই ওরা চলে গেলেন। আরিয়ান চৌধুরীর পরিচয়টা একটু ভালো করে দিয়ে দেই। আরিয়ান চৌধুরী অনেক বড় একজন বিজনেসম্যান। বিজনেসটা ওর বাবারই, কিন্তু 2 বছর আগে ওর বাবা মারা যাওয়াতে পুরো বিজনেসটা ওকেই সামলাতে হচ্ছে। বাংলাদেশ আর মালয়েশিয়া মিলে 3টা কোম্পানি আছে ওদের। তাই আরিয়ান চৌধুরী মালয়েশিয়ায় পরিবার নিয়ে থাকে। পরিবার বলতে ওর মা আর ছোট্ট একটা বোনকে নিয়ে তার পরিবার।
7 দিন পর আজ প্রিয়াকে হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু প্রিয়া ভাবতে লাগলো তার তো কোনো বাড়ি নাই, সে এখন কোথায় যাবে। এসব ভাবছিল তখনই আরিয়ান চৌধুরী ও তার মা ঢুকলো। আরিয়ান বলল, চলেন, আজ আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি কোথায় যাব? আরিয়ান অবাক হয়ে বলল, কোথায় যাবে মানে? আমাদের বাড়িতে যাবে। কিন্তু আমি আপনাদের বাড়িতে কোন পরিচয়ে যাব? আমার তো কোনো পরিচয়ই নেই। আরিয়ানের আম্মু বললেন, আমাদের বাড়িতে যেতে তোমার কোনো পরিচয় লাগবে না মা। আরিয়ান বলল, আম্মু, উনি যখন পরিচয় চাইছেন তাহলে ওনাকে একটা পরিচয় দিলে সমস্যা কোথায়? কি পরিচয় দিবি তুই ওকে? আমার বউয়ের পরিচয়। প্রিয়া অবাক হয়ে বলল, মানে? আরে আরে, আপনি এত ভয় পাবেন না। আমি আপনাকে সত্যিকারের বউ হতে বলছি না, শুধু আপনার পরিচয়টা হবে আপনি আমার বউ। কিন্তু আর কোনো কিন্তু না, এবার বাড়িতে চলুন। এবার আমার কথায় আসি। এদিকে আমি হাসপাতাল থেকে বাড়িতে এসে পাগলের মতো হয়ে গেলাম। প্রত্যেক দিন প্রিয়াকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। সারা বাংলাদেশের অলি গলি সব খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এভাবে প্রত্যেক দিন মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেড়াই। যে মেয়েটাকে আমি সহ্যই করতে পারতাম না, আজ সেই মেয়ের জন্যই প্রত্যেক রাত কান্না করে বালিশ ভিজাই। এইভাবেই প্রিয়ার অপেক্ষায় কেটে গেল অনেক নির্ঘুম রাত। কেটে গেল 5-5টা বছর। এর মধ্যে প্রিয়ার কথা প্রায় সবাই ভুলেই গেছে। সবাই বলছে প্রিয়া নাকি আর ফিরে আসবে না, ও নাকি মারা গেছে। চাচা চাচি অনেক কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছেন, কিন্তু আমি এখনো প্রিয়ার পথ চেয়ে বসে আছি। আমার বিশ্বাস প্রিয়া একদিন না একদিন ফিরে আসবেই। এর মধ্যে আব্বু আম্মু অনেকবার বলেছেন যে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি ওদের বারবার বলে দিচ্ছি যে প্রিয়ার অপেক্ষায় সারা জীবন পার করে দিতে পারবো। আজ আব্বু হঠাৎ রুমে এসে বললেন, তুই কি এভাবে জীবনটা শেষ করে দিবি? তোর কি মনে হয় মেয়েটা এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও কি তোর জন্য বসে আছে নাকি? বেঁচে থাকলে হয়তো কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে। আব্বু প্লিজ। তোকে আমি 2টা অপশন দিচ্ছি, বিয়ে কর, নয়তো চাকরি বাকরি কিছু একটা করে জীবন নতুন করে শুরু কর। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে আব্বু, আমি চাকরি করব। আব্বু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। পরের দিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে রাখে। আমাকে কিছুক্ষণ পর আবার আমাকে ডাকে। আমাকে বলে, কংগ্রাচুলেশন, আপনার চাকরি হয়ে গেছে, কিন্তু সেটা মালয়েশিয়ায়। আপনার সব রেজাল্ট ভালো দেখে আমরা আমাদেরই একটা কোম্পানিতে ট্রান্সফার করে দেই। মালয়েশিয়ার কথা শুনে কেন জানি আমি হ্যাঁ বলে দেই। আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। বাড়িতে এসে আব্বুকে বলতেই আব্বু অনেক খুশি হলেন। রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার প্রিয়ার সেই নিষ্পাপ হাসি চোখে ভেসে উঠছে। জানি শেষ রাত বা মধ্যরাত ছাড়া আমার ঘুম আসবে না। গত 5 বছর ধরে এরকমটাই হয়ে আসছে। হঠাৎ মোবাইলের আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। মোবাইল হাতে নিয়ে দেখি সেই অচেনা নাম্বার থেকে আবার ফোন এসেছে। গত 5 বছর ধরে অনেকগুলো অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলে কেউ ওপাশে কিছু বলে না, শুধু আমি একটা ছোট্ট বাচ্চার হাউমাউ শুনতে পাই। অনেকবার বিরক্ত হয়ে অনেকগুলো নাম্বার ব্লক মেরেছি, কিন্তু কোনো কাজ হয় না। একটা ব্লক মারলে অন্য আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। প্রিয়া যদি আমাকে কোনোদিন ফোন দেয়, এই আশাতে সিমটাও পাল্টাতে পারি না। প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি আমার ওই পিচ্চিটার অস্পষ্ট ভাষা শুনতে ভালো লাগে। তাই এখন প্রত্যেকটা দিন ফোনটা রিসিভও করি। আজও ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই সেই পরিচিত আওয়াজ শুনতে পাই। ওপাশ থেকে আব্বু আম্মু বলে অস্পষ্ট ভাষায় কি যেন একটা বলছে, কিছু বুঝতে পারি না। শুধু এই আব্বু আম্মু ডাকটাই বুঝতে পারি। আজকে আমি মালয়েশিয়ায় যাচ্ছি, বাড়িতে সবার থেকে বিদায় নিচ্ছি। আমার আব্বু আমাকে বিদায় দিবে এমন সময় জানি না আব্বু কেন ভেঙে পড়ল, হাউমাউ করে কান্না করে দিল। এই কয়েকদিন খুশি ছিল আমি মালয়েশিয়া যাব, আর আজকে আমার যাওয়ার সময় আব্বু হাউমাউ করে কান্না করতে শুরু করে দিল। আম্মুর থেকে বিদায় নিব, আম্মু মেনেই নিতে পারছে না। আম্মু পুরাই ভেঙে পড়ছে। আম্মুর কান্না দেখে আমি নিজেকে আটকে রাখতে পারিনি, আমি নিজেই কান্না করা শুরু করে দিয়েছি। আমার কান্না করা দেখে আমার আব্বু আম্মু দুজন আমাকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে। আমিও অনেক কান্না করতে লাগলাম। ওইদিকে সময় পেরিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে বিদায় নিলাম। আজ মনে হচ্ছে পৃথিবীতে আব্বু আম্মুই বেস্ট। সারা জীবন আব্বুকে ভয় পেতাম, আর আজকে মনে হচ্ছে আব্বুই সবকিছু। বোনের কথায় আসি, আমার বোন অবন্তী, জানি না ওর কি হলো।
সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু অবন্তীকে দেখতে পারছি না। আম্মুকে কান্না করতে করতে জিজ্ঞাসা করলাম, আম্মু, অবন্তী কোথায়? আম্মু কান্না করতে করতে বলল, ওর নিজের ঘরেই আছে। আমি দৌড়ে গেলাম, যে দেখি আমার বোন অবন্তী বালিশের উপরে শুয়ে শুয়ে কান্না করছে। আমি অবন্তী বলে ডাক দেওয়ার সাথে সাথে উঠে আমাকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে হাউমাউ করে কান্না করতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া, তুই কোথায় যাচ্ছিস? মালয়েশিয়ায় তোর বোনকে নিবি না? ঝগড়া করবি না আমার সাথে? আমাকে আব্বু আম্মুর কাছে বকা শোনাবি না? ভাই রে, তুই আমাকে ছেড়ে যাইস না, থাকতে পারবো না। ওরে আমি কি সান্ত্বনা দিব? ওর কথায় আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি ওরে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলাম। আমি বললাম, এই পাগলি, কান্না করস কেন? তোর ভাই কি একেবারে চলে যাচ্ছে নাকি আবার ফিরে আসবে? পাগলি বোন বলল, ভাইয়া তুই দেশে থাক, মালয়েশিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ মনে হচ্ছে যার একটি বোন আছে তার কাছে আরেকটি পৃথিবী আছে। ওর কথা শুনে আমি আর সহ্য করে থাকতে পারলাম না, ওরে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলাম। জানি না কেন চোখের পানি ধরে রাখতে পারি নাই। যাই হোক, অনেক কষ্ট অনেক অনুভূতি নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে ওই দিন যেই লোকটা আমার ইন্টারভিউ নিয়েছিল সেই লোকের সাথেই আরও অনেকগুলো লোকজন দেখতে পেলাম। পরে জানতে পারলাম ওরাও আমার মতোই মালয়েশিয়াতে চাকরি করতে সিলেক্ট হয়েছে। ওদের মধ্যে একজনের সাথে আমার অনেক ভাব জমে গেল। ওর নাম জিসান। বিমানে আমার পাশের সিটেই বসেছিল। ওর সাথে মিশে বুঝতে পারলাম ছেলেটা একটু বেশি চঞ্চল টাইপের, অনেক বেশি কথা বলে। ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই আমার বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম না কেন হলো এমনটা। মালয়েশিয়া নামটা শোনার পর থেকেই আমার কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। আমরা যে কোম্পানিতে কাজ করতে আসছি সেই কোম্পানিরই কয়েকজন লোক এসে আমাদের একটা হোটেলে নিয়ে গেল। আজকে রেস্ট নিয়ে কালকে থেকে অফিস। আমি হোটেলে এসে আমার রুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে বসে আছি। বসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। রুম থেকে বের হতেই জিসানের সামনে পড়লাম। জিসান আমাকে দেখে হেসে বলল, কি ভাই, কোথায় বের হচ্ছেন? আসলে রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু ঘুরতে যাচ্ছি। আমিও সেম ভাই, চলেন আমিও যাব আপনার সাথে। তাহলে তো ভালোই হলো, আমাকেও একা একা ঘুরতে হবে না, চলেন। হোটেলের বাইরে বের হয়ে জিসানকে বললাম, কোথায় যাওয়া যায় বলেন তো? আমি তো এখানকার জায়গা তেমন চিনি না। আমি চিনি ভাই, চলেন ভাই আমরা এখানকার সবচেয়ে বড় শপিং মলে যাই। অনেক সুন্দর একটা শপিং মল, আমার একটা জিনিস কিনতে হবে। আচ্ছা চলুন। একটা ট্যাক্সি নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। সত্যি শপিং মলটা অনেক বড় এবং সুন্দর। শপিং মলের ভিতরে ঢুকতেই আমার শরীরে একটা কঠিন ঠান্ডা বাতাস লাগলো, আর আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আমি সেখানটায় দাঁড়িয়ে হার্টবিটের ধুকধুকানি ফিল করতে লাগলাম। আমার এরকম হচ্ছে কেন? জিসান বলল, কি ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন আর কি ভাবছেন? আমি এই শপিং মলে ঢোকার সাথে সাথেই আমার শরীরে কী রকম জানি ঠান্ডা বাতাস লাগলো। আরে ভাই, এটা এসির বাতাস। না, এটা এসির বাতাস হতে পারে না। এসির বাতাস এত মোলায়েম আর কঠিন না, আর এই বাতাসটা একেবারে আমার বুকের ভিতর লেগেছে। আরে ভাই, কি সব আবোল তাবোল বলছেন? আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, না কিছু না, চলেন। তারপর জিসানকে নিয়ে লিফটে করে শপিং মলটার 3 তলাতে উঠলাম। জিসান ঘুরে ঘুরে টি শার্ট দেখছে, হয়তো টি শার্ট কেনার জন্যই আসছে। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না। জিসান একটা টি শার্ট হাতে নিয়ে চেঞ্জ রুমে গেল। আমার একটা শার্ট অনেক ভালো লাগছে, সেই শার্টটাই নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটা আমার ঠিক উল্টো দিকে মুখ করে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি মেয়েটার মুখ দেখতে না পারলেও আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার অনেক দিনের চেনা কেউ। আমার হার্টবিট অনেক স্পিডে দৌড়াচ্ছে। দৌড়ে আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি দৌড়ে মেয়েটার কাছে যাওয়ার আগে মেয়েটা লিফটে উঠে গেল। আমি লিফটের সামনে এসে দেখলাম লিফট লেগে গেছে। সেখানে দাঁড়িয়েই হাঁপাতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল পাশের সিঁড়ির উপর। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নিচতলায় আসতেই দেখলাম মেয়েটা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে। আমিও দৌড়ে শপিং মল থেকে বের হতেই দেখলাম মেয়েটা একটা গাড়িতে উঠে গেছে। গাড়িতে কালো গ্লাস থাকাতে তখন আমি মেয়েটাকে দেখতে পাই নাই। গাড়িটা অনেক স্পিডে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে জিসান ডাকতে ডাকতে আসলো। নোমান ভাই, এই নোমান ভাই। আমার পাশে এসেই হাঁপাতে লাগলো। আবার বলল, কি ভাই, শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পেছন থেকে আমি এত ডাকলাম, আপনি শুনলেনই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন।
পরের দিন সকালে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পিছন থেকে জিসান এসে বলল, কি ভাই, আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি হয়তো নিচে আছেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বস এসে আমাদের নিয়ে গেল। অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেই দিনে শপিং মলের মতো একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি অফিসের ভিতরে ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। একজন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সাথে মিট করে আসুন। একজন একজন করে একটা রুমে যাচ্ছে আর 4-5 মিনিট পর পর বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই গেল। আমি এখনো বসে আছি। জিসান এসে বলল, ভাইজান ভাইজান ভিতরে যান আর গিয়ে পড়ি দেখে আসুন। কি বলছেন কি? পরি কোত্থেকে আসলো? আরে ভাই, এই পড়ি সেই পড়ি না, এটা মানুষ পড়ি। মানে? মানে আমাদের বসটা দেখতে একেবারে পরীর মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে আই কামিং ম্যাডাম? এস কামিং। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। চোখ তুলে তাকাতেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখছি? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, প্রিয়া। আমি আমার নিজের শরীরে একটা চিমটি কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। আমি ঠিকই দেখছি, প্রিয়া আমার সামনে। আমার পিচ্চি বউ আমার সামনে। কিন্তু এটা কোন প্রিয়া? এটা কি সেই পিচ্চিটা? পিচ্চিটা তো এখন পিচ্চি নাই, অনেক বড় হয়ে গেছে। এদিকে প্রিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখটা হা করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যেই প্রিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমার পিছন থেকে একটা বাচ্চা বলে উঠল, আম্মু। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে 3-4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হয়তো ড্রাইভার, কিন্তু বাচ্চাটা আম্মু বলল কাকে? বাচ্চাটা সেই ড্রাইভারটার কোল থেকে নেমে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে প্রিয়ার কোলে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে সেদিনের আব্বুর কথাটাই সত্যি হলো, প্রিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে। আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বুকের ভিতর অনেক কষ্ট ফিল হচ্ছে। মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমি কিছুক্ষণ ওদের মা মেয়েকে দেখে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে প্রিয়া ডাক দিল। এই যে শুনুন। আমি ঘুরে প্রিয়ার চোখের দিকে তাকালাম। প্রিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, অফিসের বসকে কোনোদিন নাম ধরে ডাকতে নেই, এই ভুলটা যেন আর না হয়। আমি প্রিয়ার কণ্ঠে রাগ, মান, অভিমান ফিল করলাম। কিছুক্ষণ প্রিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি ম্যাডাম। বলেই আমি আবার বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে প্রিয়ার মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরল আর তুতলিয়ে তুতলিয়ে বলল, আঙ্কেল, আমি তোমাকে চিনি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে বললাম, কিভাবে চিনো মামনি? তোমাকে আমি আম্মুর ফোনে দেখেছি। মেয়েটার কথা শুনে আমি প্রিয়ার দিকে তাকালাম। প্রিয়া মেয়েটাকে ধমক দিয়ে বলল, হিয়া, এদিকে আসো বলছি। মেয়েটা বলল, না, আমি যাব না, আমি আঙ্কেলের কাছে থাকবো। বলেই আমার গলা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়া রেগে সেখান থেকে উঠে এসে মেয়েটাকে আমার কোল থেকে টেনে নিয়ে নিল। মেয়েটা কান্না শুরু করে দিল। তারপর অন্যদিকে মুখ করে বলল, আপনি এখন আসতে পারেন আর গিয়ে আপনার কাজ শুরু করে দেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। প্রিয়ার কথায় আসি, বেরিয়ে যাওয়ার সাথে সাথেই প্রিয়া কেবিনের দরজাটা লক করে এসে কান্না করতে লাগলো। প্রিয়ার চিৎকার দিয়ে কান্না করার ইচ্ছে করতেছে, কিন্তু অফিস বলে সেটা করতে পারছে না। প্রিয়া হাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। কান্না করছে আর বলছে, আমি কি করে পারলাম আমার নোমানের সাথে এরকমভাবে কথা বলতে, যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসে থাকি? আমি কি করে পারলাম এরকম ব্যবহার করতে? এইগুলো বলছে আর মুখ চেপে কান্না করছে। প্রিয়ার মেয়েটা তার মার কান্না দেখে বলল, আম্মু, তুমি কেঁদো না, আমি আর যাব না ওই আঙ্কেলটার কাছে। প্রিয়া ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তুই ওর কাছে যাওয়াতে আমি কাঁদছি না, তুই ওর কাছে যাওয়াতে আমি আরো খুশি হয়েছি। বলেই প্রিয়া মেয়েটার কপালে একটা চুমু খেলো। প্রিয়া এখন বুঝতে পারলো কালকে শপিং মলে কেন তার মনে হয়েছিল যে নোমান তার আশেপাশেই ছিল। তার মানে সত্যি নোমান শপিং মলে ছিল। প্রিয়া চোখের পানি মুছে জোরে একটা নিঃশ্বাস নিল। এখন প্রিয়ার ভিতরটা একটু হালকা লাগছে।
কারণ আজ 5-5টা বছর পর নোমানকে সে দেখলো। আমি সামনে এগোচ্ছি আর ভাবছি এটাই আমার প্রাপ্য ছিল। আমি মেয়েটাকে একসময় কত কষ্ট দিয়েছি, এখন মেয়েটার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমাকে অনেকক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জিসান এগিয়ে আসলো, এসে বলল, কি ভাই, এতক্ষণ ধরে আমাদের পরিবস আপনার পরীক্ষা নিচ্ছিল? জিসান আবার বলল, সাবধান ভাই, অন্য কোনো ধান্দায় পড়েন না। আমাদের পরিবসটা কিন্তু ম্যারিড, আর আমাদের ম্যাডামের হাজবেন্ড হচ্ছে এই সারা কোম্পানির মালিক। আমি বললাম, ও আচ্ছা। আপনার মুখটা এমন লাগছে কেন ভাই? আপনার কি কিছু হয়েছে? আমি একটা নকল হাসি দিয়ে বললাম, না ভাই, কিছু হয় নাই। আব্বু আম্মুর কথা একটু মনে পড়ছে, তাই একটু মন খারাপ। আচ্ছা চলুন ভাই, এখন কাজে লেগে পড়ি। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। আমার ডান সাইডে একটা মালয়েশিয়ান ছেলে আর বাঁ সাইডে একটা মেয়ে, দেখে মনে হচ্ছে বাংলাদেশি। এই অফিসের প্রায় লোকই বাংলাদেশি। মেয়েটা আমাকে তার পাশে বসতে দেখে বলল, হাই, আমি রাইসা রহমান। বলে আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললাম, আপনি কি বাংলাদেশি? জি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। আমি কিছু বললাম না, কষ্ট করে শুধু একটা হাসি দিলাম। আমি কম্পিউটার অন করার সাথে সাথেই প্রিয়ার মেয়েটা এসে হাজির। আঙ্কেল আঙ্কেল বলে আমার কোলে উঠে এসে বসলো। আমি বললাম, তুমি আবার আমার কাছে আসছো কেন? তোমার আম্মু বকবে তো? না, বকবে না, আমি আম্মুকে বলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি? হিয়া। প্রিয়ার ওর মেয়ের নামটা নিজের নামের সাথে মিল রেখেই রাখছে। আমি 2 হাত দিয়ে ওর গাল টিপে বললাম, খুব সুন্দর নাম, আর তুমিও অনেক কিউট। আঙ্কেল, আমিও তোমাকে এটা করি? বলেই ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গাল টিপে ধরে হাসতে লাগলো। হিয়ার হাসি দেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হিয়া সেম দিয়ার মতোই হাসছে। তারপর হিয়া আমার দাড়িতে হাত দিয়ে বলল, আঙ্কেল, এগুলোর নাম কি? এগুলোর নাম দাড়ি। হিয়া নিজের গালে হাত নিয়ে মুখ গোমড়া করে বলল, আমার নাই কেন? হিয়ার কথা শুনে আমার হাসি চলে আসলো। আমি ওর কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার কোনোদিনও উঠবে না মামনি, কারণ তুমি মেয়ে। আমি আবার বললাম, আচ্ছা মামনি, তোমার আব্বু এখন কোথায়? আব্বুকে? সে কি, তুমি তোমার আব্বুকে চিনো না? প্রিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছিল আর হাসছিল। আমার এই প্রশ্নে হিয়াকে চুপ থাকতে দেখে প্রিয়া এদিকে এগিয়ে এসে বলল, হিয়া ওর আব্বুকে পাপা বলে ডাকে? হঠাৎ কারো কথায় পিছন ফিরে তাকিয়ে দেখলাম প্রিয়া। প্রিয়াকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। প্রিয়া কথাটা বলেই আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর থেকে চোখ নামিয়ে বললাম, সরি ম্যাডাম, আসলে আপনার মেয়ে আমার কাছে। আমাকে বলতে না দিয়ে প্রিয়া বলল, ইটস ওকে। তারপর প্রিয়া হিয়াকে আমার পাশ থেকে তুলে নিয়ে যেতে যেতে বলল, চল হিয়া, কিছু খাবে? বাড়ি থেকে না খেয়েই চলে এসেছো। আমার দিকে একবার তাকিয়ে চলে যেতে লাগলো। পাশ থেকে রাইসা এতক্ষণ আমাদের দেখছিল। আমাকে বলল, আমাদের ম্যাডাম কি আপনার পরিচিত কেউ? আমি মেয়েটার প্রশ্ন শুনে চুপ করে রইলাম। আমি মেয়েটাকে কি বলবো কিছু বুঝে উঠতে পারতেছি না। জি। রাইসা আমাকে আর কিছু প্রশ্ন করার আগে আমি বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি। বলে আমি অফিসের ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অফিস শেষে আমি আর জিসান দাঁড়িয়ে আছি অফিসের বাইরে। অফিসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। জিসান আমাকে বলল, ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি বাসটা এখনো আসছে না কেন। এই বলে জিসান চলে গেল। আমি একা একা আনমনে দাঁড়িয়ে আছি। পেছন থেকে প্রিয়া হিয়াকে কোলে নিয়ে বের হলো। হিয়া আমাকে দেখে প্রিয়ার কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে আসলো। আমার সামনে এসে একটা হাসি দিয়ে বলল, আঙ্কেল, মাথা নিচু করো। আমি মাথা নিচু করতেই হিয়া আমার গালে একটা চুমু খেলো। তারপর হিয়া প্রিয়ার কাছে গিয়ে ওর হাত ধরে টানতে লাগলো। প্রিয়া বলল, কি হলো হিয়া, আমাকে টানছো কেন? আসো না আম্মু। হিয়া প্রিয়াকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। প্রিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল। হিয়া বলল, আম্মু, আঙ্কেলকে চুমু দাও। আমরা দুজনই দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। প্রিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর হিয়াকে ধমক দিয়ে বলল, হিয়া, এসব কি হচ্ছে? আমি প্রিয়াকে বললাম, প্লিজ ম্যাডাম, ওকে বকবেন না।
আমি ওকে বুঝিয়ে বলছি। আমি হাঁটু গেড়ে বসে হিয়ার গালে হাত দিয়ে বললাম, হিয়া মামনি শোনো, তোমার আম্মু তোমার আব্বুকে মানে তোমার পাপাকে ছাড়া অন্য কোনো ছেলেকে চুমু খেতে পারবে না। কিন্তু আম্মু তো পাপ্পাকে চুমু দেয় না, আম্মু তো তোমার ফটোতে চুমু। প্রিয়া হিয়ার মুখ চেপে ধরল, তারপর হিয়াকে কোলে নিয়ে বলল, চল হিয়া, দেরি হয়ে যাচ্ছে। বলে আমার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে হিয়া আমাকে হাত নাড়িয়ে টাটা দিতে লাগলো। আমিও ওকে হাত নাড়িয়ে টাটা দিলাম। আমিও হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে শার্টটা খুলে একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইলাম। বুকের ভিতরটা অনেক ভারী লাগছে, অনেক কষ্ট জমে আছে বুকের ভিতরে। আমার দোষে আমি আমার পিচ্চি বউটাকে হারালাম। সেদিন যদি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে না যেতাম, তাহলে আজ আমাকে ওকে এই অবস্থাতে দেখতে হতো না। আমার চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে নিচে পড়ছে। আমার পিচিটা এখন আর আমার নেই, এখন সে অন্য কারো বউ, অন্য একজনের মেয়ের মা। যখন ওর মেয়েটা আমার কাছে আসে, জানি না কেন জানি আমি সব কষ্ট ভুলে যাই। এখন আমি নিজেকে একটা কথা ভেবেই সান্ত্বনা দিচ্ছি যে যাই হোক, আমার পিচিটা তো সুখে আছে, ও সুখে থাকলেই হলো। আমার আর কিছু চাই না, প্রিয়ার সুখেই আমার সুখ। অনেকক্ষণ শাওয়ারের নিচে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলাম। পরের দিন অফিসে যাওয়ার জন্য জিসান রেডি হয়ে আমার রুমে এসে বলল, কি ভাই, আপনি এখনো রেডি হন নাই? অফিস বাস চলে আসছে তো। আমি বললাম, জিসান ভাই আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি পরে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনি দেরি করবেন না কিন্তু, নতুন নতুন অফিস জয়েন করেছেন, দেরি করলে সমস্যা হতে পারে কিন্তু। আচ্ছা। আমি ভাবতে লাগলাম আমার কি আর প্রিয়ার সামনে যাওয়া ঠিক হবে? ও যখন সুখে আছে তাহলে থাক না সুখে, আমি কেন ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবো? তাই ভাবলাম আমি আর প্রিয়ার সামনে যাব না। এদিকে হিয়া অনেকক্ষণ ধরে ওর মাকে বলে যাচ্ছে, আম্মু আঙ্কেল এখনো আসছে না কেন? হিয়া প্রতিদিন প্রিয়ার সাথে অফিসে আসে। প্রিয়া ওর মেয়েকে বলছে, আসবে, এক্ষুনি চলে আসবে। প্রিয়াও চিন্তায় পড়ে গেল। অফিস বাস তো সে কখনই চলে আসলো, কিন্তু নোমান আসলো না কেন অফিস বাসে? নোমান কি আর আসবে না অফিসে? নোমান তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে কি আমার জন্য সে আর অফিসে আসবে না? আমি নোমানকে কি আমি আর দেখতে পারবো না? আমাকে সে আর দেখতে পারবে না, সে কথা মনে পড়তেই প্রিয়ার বুকের ভিতর ধুক করে উঠল, চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। এতক্ষণ সে তার কেবিনের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল হলো নোমান অফিসে ঢুকছে। প্রিয়ার চোখে মুখে হাসি ফুটে উঠল। হিয়া নোমানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আমার পা দুইটা জড়িয়ে ধরল। আমি হিয়াকে টেনে কোলে তুললাম, গালে একটা চুমু দিলাম। হ্যাঁ, আজ ওর জন্যই অফিসে আসতে হলো। আমি যে প্রিয়ার মেয়েটার মায়ায় পড়ে গেছি। হিয়া গাল ফুলিয়ে বলল, আঙ্কুল, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি এত দেরি করে আসলে কেন? সরি। দেখি কিউটিটার মুখটা। হিয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি এবার হিয়াকে কাতুকুতু দিতে লাগলাম। হিয়া খিলখিল করে হাসতে লাগলো। প্রিয়া দেখে একটা হাসি দিয়ে চোখ মুছে জোরে একটা নিঃশ্বাস ফেলে কেবিনে চলে গেল। আমি সারাদিন হিয়াকে নিয়ে মেতে রইলাম। মেয়েটা অনেক পাকা পাকা কথা বলছে, আর আমি সেই কথা শুনে হাসতে হাসতে ফেটে পড়ছি। প্রিয়া বারবার কেবিন থেকে বের হয়ে এসে কিছুক্ষণ দেখে, তারপর একটা হাসি দিয়ে আবার নিজের কেবিনে চলে যায়। এইভাবেই সারাটা দিন কেটে গেল। জিসান এসে বলল, ভাই হোটেলে যাবেন না? অফিস তো শেষ হয়ে গেল। আমার যাওয়ার কথা শুনেই হিয়া আমার গলা জড়িয়ে ধরল। না আঙ্কেল, যাবে না। আমি জিসানকে বললাম, জিসান ভাই আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি সকালের মতো ট্যাক্সি দিয়ে চলে যাব। জিসান চলে গেল। কিছুক্ষণ পর প্রিয়া কেবিন থেকে বেরিয়ে আমাদের কাছে এসে হিয়াকে বলল, হিয়া আস, আমরা বাসায় যাব। হিয়া এবার আমার কাঁধে মুখ লোকালো, তারপর বলল, না, আমি যাব না। আমি বললাম, চলেন, আমি আপনাদের গাড়িতে তুলে দিয়ে আসছি। অফিসের বাইরে এসে প্রিয়ার গাড়ির সামনে আসলাম। প্রিয়া আগে গিয়ে গাড়িতে বসলো। আমি হিয়াকে বললাম, আমার দিকে তাকাও। হিয়া আমার কাঁধ থেকে মুখ তুলে তাকালো। আমি বললাম, যাও এখন বাসায়, তুমি এরকম করলে কিন্তু আমি কালকে আর এখানে আসবো না। হিয়া আমার কথা শুনে গাড়িতে উঠে গিয়ে বসলো। আমি হিয়ার গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে প্রিয়া ডাক দিল। এই যে শুনো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম প্রিয়া গাড়ি থেকে মুখটা বের করে আছে। আমি বললাম, জি বলুন। অফিসের বাস তো চলে গেছে, তুমি কিভাবে যাবে? প্রিয়ার মুখে তুমি ডাক শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। প্রিয়া আবার বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। ও জি, আমি ট্যাক্সি দিয়ে চলে যাব। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।
লাগবে না, আমি চলে যেতে পারবো। প্রিয়া মুখটা কালো করে ফেললো। হিয়া বলল, আঙ্কেল চলো না আমাদের সাথে। আমি হিয়ার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। উঠে গেলাম ওদের গাড়িতে। আমি একপাশে আর দিয়া একপাশে, আর হিয়া মাঝখানে। হিয়া আমার কোলে উঠে এসে বসলো। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ চুপ থাকার পর হুট করে প্রিয়া বলল, তোমার বউকে কি এখানে মালয়েশিয়া সাথে করে নিয়ে এসেছো? আমি প্রিয়ার কথা শুনে হাসতে লাগলাম। বউ, কি হলো, হাসছো কেন? আমি হাসির কিছু বলেছি? আমার কপালে বউ নাই। মানে তুমি কি সব অদ্ভুত কথা বলছো? সত্যি তো বলছি, এখানে অদ্ভুত কি আছে? মানে তুমি এখনো বিয়ে করো নাই? না, বললাম না আমার কপালে বউ নাই। কেন বিয়ে করো নাই? তুমি জেনে কি করবে? প্লিজ বলো না, কেন বিয়ে করো নাই? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর প্রিয়ার চোখে চোখ রেখে বললাম, তোমার জন্য। প্রিয়া অবাক হয়ে বলল, আমার জন্য মানে? সেদিন রাতে আমি কিছু একটা ভেবে চুপ করে রইলাম। প্রিয়াকে কি এখন এসব বলা ঠিক হবে? প্রিয়া তো সুখেই আছে, ওকে এসব বলে কি ওর কষ্ট বাড়ানো ঠিক হবে? প্রিয়া আমাকে চুপ করে থাকতে দেখে বলল, বলো না সেদিন রাতে কি? কিছু না। প্রিয়া এবার আমার হাত ধরে প্রিয়ার মাথায় নিয়ে গেল। তারপর বলল, ও তো ছোট্ট ফেরেস্তার মতো নিষ্পাপ। আমি জানি তুমি ওর মাথায় হাত রেখে মিথ্যে বলতে পারবে না। আমি এবার কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। হিয়ার মাথায় হাত রেখে আমি আবার মিথ্যেও বলতে পারবো না। আমি বললাম, প্রিয়া থাক না এসব এখন, আর জেনে কি করবে? তুমি বলবে কিনা বলো। আমি এবার বলতে শুরু করলাম, আসলে সেদিন রাতে তুমি যখন আমার মুখ থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে, তখন আমি কেন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম জানো? সেদিন আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেছিলাম। সেদিন আমি তোমাকে একবার না, সারা জীবনের জন্য বউ ডাকতে চেয়েছিলাম, তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম। কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাল টকটকে শাড়ি আর অনেক গোলাপ ফুল নিয়ে যখন বাসায় আসলাম, তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। এসে দেখি তুমি রুমে নাই। তারপর যখন তোমার চিঠি আর ডিভোর্স পেপারে সাইন দেখলাম, তখন আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে এসেছিল। তারপর ৫-৫টা বছর তোমার অপেক্ষায় আর তোমাকে খুঁজতে খুঁজতে কাটিয়ে দেই। সবাই তো ভেবে নিয়েছিল যে তুমি আর বেঁচে নেই, কিন্তু একমাত্র আমি জানতাম তোমাকে আমি একদিন না একদিন খুঁজে পাবো। কিন্তু এভাবে যে পেয়েও তোমাকে হারাতে হবে সেটা ভাবিনি। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। প্রিয়ার দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। আমারও চোখ দিয়ে পানি বের হয়ে এসেছিল। আমি সেটা মুছে প্রিয়াকে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? আমি কিন্তু এখন আর কষ্ট পাচ্ছি না, কারণ তুমি সুখে আছো। তোমার সুখেই আমার সুখ। প্রিয়ার এখন অনেক ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরল না, নিজেকে কন্ট্রোল করলো। আর মনে মনে বলতে লাগলো, আমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছো, এখন তোমার নিজের কিছু কষ্ট পাওয়া প্রাপ্য। প্রিয়ার ভিতরে ভিতরে অনেক খুশি হচ্ছে এই ভেবে যে আমার নোমান আমাকে ভালোবাসে। আমার জন্য সে এতটা বছর অপেক্ষা করলো, কিন্তু সে খুশিটা প্রকাশ করলো না। চোখের পানি মুছে চুপ করে বসে রইল আর বারবার আমার দিকে আর চোখে তাকাতে লাগলো। আজ আমাকে কেন জানি প্রিয়ার কাছে অন্যরকম লাগছে। হিয়া আমার কোলেই ঘুমিয়ে পড়ল, আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে আছি। আমার হোটেলের কাছে চলে আসলাম। আমি হিয়াকে প্রিয়ার কোলে দিলাম। গাড়ি থেকে নেমে এসে আবার গাড়ির ভিতরে মুখ ঢুকিয়ে হিয়ার গালে চুমু দিবার জন্য মাথা এগিয়ে নিলাম। প্রিয়া কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। আমি যখন হিয়াকে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে নিলাম, প্রিয়া ভাবলো আমি ওকে চুমু খাবো, তাই তার গাল এগিয়ে আনছিল। কিন্তু আমি হিয়ার গালে চুমু খাওয়াতে প্রিয়া লজ্জা পেয়ে আবার গাল পিছিয়ে নিল। আমি গাড়ি থেকে মাথা বের করে পিছন ফিরে চলে আসছিলাম। পিছন থেকে প্রিয়া ডাক দিল। এই যে শোনো। আমি পিছন ফিরে বললাম, জি। কালকে অফিসে একটু তাড়াতাড়ি চলে যেও। জি আচ্ছা। এই বলে আমি হোটেলের ভিতর ঢুকে গেলাম। আমি ভিতরে ঢোকা পর্যন্ত প্রিয়া সেখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি রুমে ঢুকে সবকিছু গুছিয়ে নিলাম। প্রিয়াকে আমার মনের কথা বলতে পেরে এখন শান্তি লাগছে। পরের দিন সকালে রেডি হচ্ছিলাম, হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছেন। আমি ফোন রিসিভ করার পর আম্মু বললেন, কেমন আছিস রে? ভালো আম্মু, আমি আসছি, এসেই তোমার সাথে কথা বলবো, এখন রাখি। কোথায় আসছিস? আম্মু আমি দেশে ফিরছি। আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম। হ্যাঁ,
আমি আজ ফিরে যাচ্ছি দেশে। সেদিন যখন ভাবছিলাম প্রিয়ার সামনে আর যাব না, সেদিনই আমি দেশে ফেরার জন্য টিকিট বুক করি। তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল। আজ এখানকার সময় দুপুর 12টায় আমার ফ্লাইট। আম্মুকে প্রিয়ার কথা বললাম না। প্রিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভালো থাকতে চাইছে, তাহলে থাকুক প্রিয়া ওর মতো করে। আমি ওর সুখে পানি ঢালতে চাই না। আমি আজ শেষবারের মতো প্রিয়াকে আর ওর মেয়ে হিয়াকে দেখতে যাচ্ছি। ওর মেয়েটার মায়ায় পড়ে গেছি যে আমি। জিসানকে আমি আরও আগেই বলে দিয়েছি অফিস বাসে করে চলে যেতে। তারপর সব কিছু নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। অফিস থেকে একেবারে এয়ারপোর্টে চলে যাব। আমার ট্যাক্সি আর প্রিয়ার প্রাইভেট কার একসাথে এসে থামলো অফিসের সামনে। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই দেখলাম প্রিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে। আজ প্রিয়া একটা কালো শাড়ি পরে এসেছে। আজ অনেক সুন্দর লাগছে প্রিয়াকে। এত সুন্দর কেন এই মেয়েটা? আমি নিজের মাথায় নিজেই থাপ্পড় দিলাম। আমি এসব কি ভাবছি? প্রিয়া এখন অন্য কারো বউ। গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠল। আমি হিয়ার গালে একটা চুমু খেলাম। মেয়েটা যে কেন আমাকে এত মায়ায় ফেলছে, আজকের পর হয়তো আমাকে না দেখতে পেয়ে অনেক মিস করবে। আর আমিও অনেক অনেক মিস করব। প্রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ঢুকে গেলাম। আমার পিছন পিছন প্রিয়াও ঢুকলো। আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে গিয়ে বসালাম। প্রিয়া আমার দিকে একবার তাকিয়ে ওর কেবিনে ঢুকে গেল। প্রিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক হ্যাপি। ভালোই হলো, আজ প্রিয়াকে হাসি মুখে দেখেই সারা জীবনের জন্য ওর জীবন থেকে বিদায় নিতে পারবো। হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসলাম। আমি ওর গালে হাত দিলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটাকে আমার এত এত মায়া লাগে কেন? হিয়া, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে সাগরের বাঁধ ভাঙার মতো করে অশ্রু গড়িয়ে পড়ল। আমার বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হিয়া আমার গালে হাত দিয়ে বলল, আঙ্কেল, তুমি কান্না করছো কেন? আমি হিয়ার কথায় কোনো উত্তর দিলাম না। ওর গালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, হিয়া তুমি তোমার আম্মুর কাছে যাও। আমি তোমার জন্য বাইরে থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছি। আজ এই মায়াবতীটাকেও মিথ্যে বলতে হলো। এই বলে আমি হিয়াকে ওর আম্মুর কেবিনের সামনে দিয়ে আসলাম। কেবিনের বাইরের গ্লাস দিয়ে আমি আমার মায়াবতীটাকে শেষ একবার দেখলাম। মাথা নিচু করে অফিসের পেপারে কি যেন লিখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে যেতে লাগলাম। আমি যেই অফিস গেট দিয়ে বেরোতে যাব, তখনই ছোট্ট দুইটা হাত আমার পা জড়িয়ে ধরলো। হিয়া, হ্যাঁ হিয়াই পিছন থেকে আমার পা জড়িয়ে ধরলো। আমি আবার হাঁটু গেড়ে ওর সামনে বসলাম। কি হলো হিয়া? আঙ্কেল, আঙ্কেল, তুমি ফিরে আসবে তো? ইয়া আল্লাহ, তুমি এই পিচিটাকে কেন এত মায়া দিয়ে গড়লে? আমার যে এই পিচিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম। আমার এখন হাউহাউ করে কান্না করতে মন চাইছে। এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান? কি আছে এই মেয়ের মধ্যে? আমাকে আবার মেয়েটাকে মিথ্যে বলতে হলো। আমি আসছি মামুনি, এক্ষুনি আসছি। তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাকে চকলেট আনতে হবে না আঙ্কেল, আমার চকলেট লাগবে না, তুমি যেও না। বলে আবার আমার গলা জড়িয়ে ধরলো। আমার চোখ দিয়ে অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ করতে পারছি না। পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নাই হলো নীরব কান্না। এই কান্নায় বুক ফাটে ঠিকই, কিন্তু মুখ ফোটে না। এখন সেই পরিস্থিতিতেই আমি আছি। আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরও একটা মিথ্যা বললাম। এই যে মামুনি, ওই যে দেখা যাচ্ছে দোকান, সেখান থেকে আমি আসছি। তুমি তোমার আম্মুর কাছে যাও। হিয়া মুখটা কালো করেই চলে গেল। আমি ট্যাক্সিকে বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে। ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সিতে উঠতে যাব, তখনই জিসান আমাকে ডাক দিল। এই যে নোমান ভাই। জিসান অফিস থেকে দৌড়ে বের হয়ে আমার কাছে আসলো। এসে বলল, কোথায় যাচ্ছেন ভাই? আমি জিসানকে জড়িয়ে ধরলাম। আপনি অনেক ভালো জিসান ভাই। এই কদিনেই আমাকে অনেক আপন করে নিয়েছেন। আমি দেশে ফিরে যাচ্ছি ভাই। মানে এই তো কদিন হলো এখানে আসছেন। আমি আর এদেশে থাকতে চাই না ভাই। আসি ভাই, ভালো থাকবেন। এই বলে আমি ট্যাক্সিতে উঠে গেলাম। এদিকে হিয়া আমি চলে যাওয়ার পর ওর আম্মুর কেবিনে যায় নাই। আমি যেখানে বসে কাজ করতো সেখানেই বসে আছে। আধা ঘন্টা হয়ে গেল, আমি এখনো আসছি না। এদিকে প্রিয়া ভাবলো একবার ওদের দেখে আসি। প্রিয়া কেবিন থেকে বের হয়ে এসে দেখে হিয়া একা একা গালে হাত দিয়ে বসে আছে। প্রিয়া এগিয়ে গিয়ে বলল, তোমার আঙ্কেল কই গেছে হিয়া? আমার জন্য চকলেট আনতে গেছে, কিন্তু জানো আম্মু, আঙ্কেল সে কখন গেছে, এখনো আসছে না। আর জানো আম্মু, আঙ্কেল বাইরে যাওয়ার সময় অনেক কান্না করেছে। প্রিয়ার বুক ধুক করে উঠল। নেমান কান্না করলো কেন? তাহলে কি নোমান?
প্রিয়া হিয়াকে কোলে নিয়ে জিসানের কাছে গেল। আমাকে সে অনেকবার জিসানের সাথে দেখেছে। জিসান প্রিয়াকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালো। ম্যাডাম কিছু বলবেন? নোমান কোথায় গেছে? নোমান ভাই তো আজ দেশে চলে যাচ্ছেন। কি? এই বলে প্রিয়া হিয়াকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। জিসান কিছুই বুঝতে পারল না। নোমান দেশে চলে যাচ্ছে শুনে তার ম্যাডাম কেন এরকম রিয়াক্ট করলো। প্রিয়া নিজের গাড়িতে উঠেই ড্রাইভারকে বলল। তাড়াতাড়ি এয়ারপোর্টে চলেন। প্রিয়াকে কান্না করতে দেখে হিয়া জিজ্ঞেস করলো, আম্মু তুমি কান্না করছো কেন? আর আঙ্কেল কোথায় গেছে? কোথাও যায় নাই মা, আমরা এক্ষুনি খুঁজে বের করব। বলেই হিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো প্রিয়া। ড্রাইভারকে বলল, আর একটু জোরে চালান না। ড্রাইভার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিল। আমার পাসপোর্ট ভিসা চেক করছিল একজন গার্ড। আমি এক্ষুনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। আর বেশিক্ষণ বাকি নাই আমার ফ্লাইট ছাড়তে। গার্ড আমার সবকিছু চেক করে বলল আমার সবকিছুই ঠিক আছে, আমি এখন ভিতরে যেতে পারি। আমি যেই ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম, হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম প্রিয়া। প্রিয়া তুমি এখানে? একাই চলে যাচ্ছ? তোমার বউকে আর তোমার মেয়েকে নিয়ে যাবে না সাথে করে? আমার মেয়ে মানে? হিয়া তোমার মেয়ে। সেদিন তুমি যখন আমাকে পিলটা দিয়েছিলে সেটা আমি খাই নাই, ফেলে দিয়েছিলাম। প্রিয়ার কথা শুনে খুশিতে আমার কান্না চলে আসলো। আমি প্রিয়ার দুই গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বললাম, হিয়া আমার মেয়ে, আমার মেয়ে। তারপর বললাম, শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে তোমার কোম্পানি মালিকের সাথে। না, এটা ভুল, সবাই সত্যিটা জানে না। তারপর আমি প্রিয়াকে জড়িয়ে ধরলাম। প্রিয়াও কান্না করছে। তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, এই এই ছাড়ো ছাড়ো, কি করছো? সবাই দেখছে। আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে মানুষকে ফ্রিতে সিনেমা দেখাবে? বলে বাবালে, আমার পিচিটা দেখে অনেক পাকনা হয়ে গেছে। এই ছাড়ো, আমি কি এখন আর পিচ্চি রয়ে গেছি নাকি? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। তুই যতই বড় হও না কেন, আমার কাছে সে আগের পিচি রয়ে থাকবে, আমার পিচ্চি বউ। ই এখন আসছে প্রেম দেখাতে। তখন তো আমাকে কত কষ্ট দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, তাই তো তোমার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি এই 5টা বছরে পেলাম। আর আমি কি কম কষ্ট পাইছি এই 5 বছরে? জানো, প্রত্যেকটা দিন তোমার কথা মনে পড়তো, তোমাকে অনেক মিস করতাম। তাই প্রত্যেক দিন তোমাকে ফোন দিতাম, শুধুমাত্র তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য। শব্দ না শুনতে পারলেও তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনলেই আমার মন শান্ত হতো। কি ওই অপরিচিত নাম্বারটা তুমি ছিলে? আমার মেয়েটা কই গো? গাড়িতে আছে, চলো। গাড়ির ভিতরে ঢুকতেই হিয়া আমাকে দেখে আঙ্কেল আঙ্কেল বলে জড়িয়ে ধরলো। আমি বললাম, আঙ্কেল না মামুনি, আব্বু বলো। আব্বু কেন? এখন থেকে আব্বুই বলবে। আমি হিয়াকে আমার কোলে নিয়ে ওর চোখে মুখে অনেকগুলো চুমু দিলাম। প্রিয়া আমাদের বাবা মেয়ের মিলন দেখে হাসতে লাগলো। আমি হিয়াকে বললাম, চলো আম্মু, আমরা এখন বাংলাদেশে যাব। বলেই আমি হিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে প্রিয়ার হাত ধরে টানতে লাগলাম। প্রিয়া বলল, এই কোথায় যাচ্ছ? কেন, দেশে যাবা না? পাসপোর্ট টিকিট ছাড়া কিভাবে যাব আমরা? ও, আমি তো ভুলেই গেছিলাম। তো এখন আমরা কই যাব? আমি যে বাড়িতে আমার জীবনের 5টা বছর কাটিয়েছি, সেই বাড়িতে। ওদের থেকেও তো বিদায় নিতে হবে। ওদের কাছে যে আমি ঋণী, ওরা আমাকে যে নতুন করে জীবন দিয়েছিল। তারপর আমরা আরিয়ান চৌধুরীর বাড়িতে চলে আসি। আরিয়ান চৌধুরী ও তার মা আমাকে দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। আরিয়ান চৌধুরী আমাকে প্রশ্ন করলো, আপনি এখানে? হয়তো আমাকে আগে ফটোতে দেখেছে, তাই প্রথম দেখাতেই চিনে ফেললো। তারপর প্রিয়া ওদের সবকিছু বুঝিয়ে বলল। আরিয়ান চৌধুরী প্রিয়ার কথা শুনে মুখটা মলিন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আমাদের বলল, আচ্ছা, তাহলে আজ না হয় তোমরা এখানে থাকো। এর ভেতরে আমি প্রিয়া আর হিয়ার পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে ফেলছি। এই বলে আরিয়ান চৌধুরী আর সেখানে দাঁড়ালো না, চলে গেল বাইরে। আরিয়ানের আম্মুর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি। হয়তো প্রিয়া আর হিয়া চলে যাওয়ার কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন। উনি অনেক কষ্ট করে বললেন, প্রিয়া, তোর স্বামীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মা, আমি তোদের জন্য খাবার রেডি করছি। এই বলে উনি চলে গেলেন। প্রিয়া আমাকে বলল, চলো রুমে চলো। প্রিয়া আমাকে একটা রুমে নিয়ে আসলো। জিনিসপত্র দেখে মনে হচ্ছে এটা প্রিয়ারই রুম ছিল এতদিন। প্রিয়া নিজের আলমারি থেকে
একটা টাওয়েল বের করে আমার হাতে দিল, বলল, যাও ওইদিকে ওয়াশরুম, গোসল করে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা প্রিয়া, একটা কথা বলি। প্রিয়া মুখে একটা রাগী লোক নিয়ে আমাকে বলল, এইভাবে জিজ্ঞেস করছো যেন অন্য কারো বউয়ের সাথে কথা বলছো। তোমার যা মন চায় তাই বলো, জিজ্ঞেস করার কি আছে? আরিয়ান চৌধুরীর আম্মুকে দেখলাম, তুমি চলে যাচ্ছ সেই কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। প্রিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওনাদের মতো কোনো মানুষ হয় না। যখন আমি তোমাকে ছেড়ে চলে আসি তারপর থেকে আমি অনেক ভেঙে পড়ি। প্রত্যেকটা দিন তোমার জন্য কান্না করতাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। তারপর উনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। আমাকে প্রত্যেকটা দিন নিজের হাতে খাইয়ে দিতেন। আমাকে যেভাবে উনি আদর করতেন সেভাবে হয়তো উনি নিজের মেয়েকেই করেন না। আমি আমার এ মাকে ফেলে আসলে কি হবে? এখানে এসে আরেক মাকে পেলাম। বলেই প্রিয়া কান্না করতে লাগলো। আমি প্রিয়ার মাথা আমার বুকে ঠেকিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। হঠাৎ হিয়া রুমে এসে আমাদের দেখে বলল, তোমরা কি করছো? আমি প্রিয়াকে ছেড়ে হিয়াকে কোলে নিলাম। বললাম, তোমার আম্মুকে আদর করছিলাম মামুনি। না, তুমি আম্মুকে আদর করবে না। কেন? তুমি শুধু আমাকে আদর করবে, আর কাউকে না। প্রিয়া বলল, দেখেছো তোমার মেয়ে কি হিংসুক? এখন থেকেই আমাকে তোমার থেকে কত দূরে ঠেলে দিচ্ছে। আমি প্রিয়ার কথা শুনে হাসতে লাগলাম। এইভাবে প্রিয়া আর হিয়ার সাথে খুনসুটিতে কেটে গেল সারাটা দিন। রাতে খাবার খেয়ে রুমে আসলাম ঘুমাতে। এখানে প্রিয়ার আজকে লাস্ট রাত, কালকে আমরা চলে যাব দেশে। হিয়া অনেক আগেই ঘুমিয়ে গেছে। এই তুমি আমার দিকে এইভাবে আগাচ্ছ কেন? আমার পিচ্চি বউটাকে একটু আদর করব। এই না না, সরো, আমি কিন্তু চিল্লাবো। চিল্লাও, কেউ আসবে না। তুমি চিল্লালে আজ কেউ আসবে না, উল্টা ওরা আরো অন্য কিছু ভাববে। প্লিজ সরে যাও। আমি তোমার সাথে সব কিছু নতুন করে শুরু করতে চাই। আমরা আবার নতুন করে বিয়ে করব, আবার নতুন করে বাসর করব। প্লিজ আজ না, প্লিজ আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ো। আমি প্রিয়ার কাছ থেকে সরে আসলাম, বললাম, শিয়ালের সামনে মোরগ রেখে বলছে শান্তিতে ঘুমাতে। বলেই আমি অন্যদিকে মুখ করে বসে রইলাম। আমার কথা শুনে প্রিয়া হাসতে লাগলো। তুমি এত দুষ্টু কেন? বলেই প্রিয়া আমার কাঁধে হাত রেখে পেছন থেকে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। আচ্ছা, একটা কাজ করতে পারো। কি? আমাকে একটা কিস করতে পারো, কিন্তু কিস করার পর অন্য কিছু করার ধান্দা করো না কিন্তু। লাগবে না আমার কিস। তোমার না লাগলেও আমার লাগবে। বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে আমার উপর উঠে এসে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অনেকক্ষণ পর আমার ঠোঁট ছাড়লো। আমি অনেক জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। প্রিয়াও আমার মতো হাঁপাতে লাগলো। আমি বললাম, ও মাই গড, আরেকটু হলে তো আমি মরেই যেতাম। রাক্ষসী একটা, আমার ঠোঁট কি খাবার জিনিস নাকি যে এভাবে চুমু খেতে হবে? ইস, আবার ঠোঁটে কামড় দিছে, রাক্ষসী একটা। কি বললে? আমি রাক্ষসী? আর দেখি কোথায় লেগেছে। বলেই আমার ঠোঁটে হাত দিল, বলল, কই, কিছু হয় নাই তো। হয় নাই মানে? এই যে রক্ত বের হচ্ছে, দেখতে পাচ্ছ না? প্রিয়া এবার আরো জোরে জোরে হাসছে। এই পিচ্চি শয়তান্নি, আমার রক্ত বের হচ্ছে আর তুমি হাসছো? আরে পাগল, এগুলো রক্ত না, আমার লিপস্টিক। তুমি আমাকে লিপস্টিক খাওয়াইছো, এখন যদি আমার পেট খারাপ করে? কিছু হবে না, এখন থেকে লিপস্টিক খেয়ে অভ্যাস করো, ভবিষ্যতে আরো অনেক খেতে হবে। এবার ঘুমাও। দাঁড়াও, আম্মুকে একটা ফোন দিয়ে নেই। আর তুমি একটা কথাও বইলো না, চুপ করে থাকো। আমি ওদের সারপ্রাইজ দিতে চাই। ফোন দেওয়ার সাথে সাথেই আম্মু রিসিভ করলেন। কি রে, তুই কখন আসবি? আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করে বসে আছি। আম্মু, আমি আজ আসবো না, কাল আসছি। কি হয়েছে রে, আজ আসবি না কেন? আম্মু, কাল এসে সব বলছি। আর শোনো, চাচা চাচিকে ফোন দিয়ে কালকে আমাদের বাসায় আসতে বলো। আচ্ছা। এখন রাখছি। প্রিয়া বলল, আমার কথা বললে না কেন? কালকে ওদের সবাইকে সারপ্রাইজ দিব। তোমাকে হঠাৎ দেখে সবাই চমকে উঠবে আমি জানি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। আমি আমার বালিশে মাথা রাখতেই প্রিয়া আমার বুকে শুয়ে পড়ল। কি হলো, তুমি তোমার বালিশে ঘুমাও। প্রিয়া নিজের বালিশটা হাতে নিয়ে নিচে ফেলে দিল, তারপর বলল, আমার বালিশ নাই।
আমার বুকে আবার মাথা রাখলো। আমি প্রিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলাম। পাগলি একটা। তোমার পাগলি। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলল, জানো আজ কতদিন পর শান্তিতে ঘুমাতে পারবো। পাগলি ঘুমাও। বলেই আমি প্রিয়াকে 2 হাত দিয়ে শক্ত করে বুকে মিশিয়ে নিলাম। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আরিয়ান চৌধুরীর বাড়ি থেকে আসার সময় আরিয়ানের মা আর প্রিয়া অনেক কান্না করছে। বিমানে বসে আছি, হিয়া আমার কোলে ঘুমিয়ে, আর প্রিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিমান বাংলাদেশ এসে ল্যান্ড করলো। আমি প্রিয়াকে ডাকলাম, এই প্রিয়া, প্রিয়া উঠো, আমরা চলে এসেছি দেশে। প্রিয়া চোখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি, তুমি হয়তো সারা রাস্তা একা একা বোর হয়েছো। আমার যে কখন ঘুম লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। এয়ারপোর্ট থেকে বের হতেই প্রিয়া জোরে একটা নিঃশ্বাস নিল। প্রিয়া বলল, কতদিন পর আমার দেশের সেই চিরচেনা গন্ধটা পেলাম, মনটাই ফ্রেশ হয়ে গেল। এখন চলো। প্রিয়া আর হিয়াকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। হিয়ার এখনো ঘুম ভাঙে নাই, এখনো আমার কোলেই ঘুমিয়ে আছে। আমাদের বাড়ির পাশে আসতেই আমি প্রিয়ার হাতে একটা বোরকা ধরিয়ে দিয়ে বললাম, এটা পরে নাও। বোরকা কেন? পরো না, এত প্রশ্ন করছো কেন? প্রিয়া আর কিছু না বলে বোরকা পরে নিল। প্রিয়ার চোখ দুইটা ছাড়া এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হিয়াও জেগে উঠেছে। আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘরের বেল বাজালাম। আম্মু এসে দরজা খুললেন। নোমান বাবা তুই? বোরকা পরা প্রিয়াকে আর আমার কোলে হিয়াকে দেখে আটকে গেলেন। আবার বললেন, কি রে, ওরা কে? বলছি, আগে ঘরে তো ঢুকতে দাও। আমি ভিতরে ঢুকে দেখলাম আব্বু, চাচা, চাচি, অবন্তী, শিহাব সবাই ড্রয়িং রুমে বসে আছেন। আমাকে সবাই একসাথে প্রশ্ন করলেন যে ওরা কে। আমি প্রিয়াকে দেখিয়ে বললাম, ও আমার বউ। সবাই অবাক হওয়ার চেয়ে খুশি হলেন। আব্বু বললেন, নোমান, তুই শেষ পর্যন্ত বিয়ে করলি, এবার আমি শান্তি পেলাম। আম্মু প্রিয়াকে বললেন, মুখোশটা খোলো বৌমা, দেখি আমার বৌমা কত সুন্দর। প্রিয়া আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করল, খুলবে কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। প্রিয়া পিছনে হাত দিয়ে ফিতাটা খুলল। খুলে আস্তে আস্তে মুখ থেকে মুখোশটা সরালো। মুখোশটা মুখ থেকে সরাতেই সবাই চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে, কারণ এই 5 বছরে প্রিয়া অনেক পাল্টে গেছে। সবার চিনতে কষ্ট হলেও চাচা ঠিকই চিনে নিলেন। মুখ দিয়ে একটা শব্দ করলেন, প্রিয়া। চাচা দাঁড়াতে পারলেন না, সোফাতে বসে পড়লেন। চাচার মুখে দিয়া ডাক শুনে এবার সবাই চিনে গেল। চাচি দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে দুজন কান্না করতে লাগলো। চাচা এখনো সোফাতেই বসে আছেন আর চোখ দিয়ে অনর্গল পানি ফেলছেন। এবার প্রিয়া চাচিকে ছেড়ে ওর আব্বুর দিকে এগিয়ে যেতে লাগলো। চাচার পাশে গিয়ে ধপাস করে বসে পড়ল চাচার পায়ের কাছে। চাচা প্রিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন। প্রিয়া এবার চাচার পা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। চাচার পায়ে মাথা ঠেকিয়ে কান্না করছে। প্রিয়ার কান্না দেখে আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আশেপাশে সবাই প্রিয়ার কান্না দেখে সবাই কান্না করছে। এবার চাচা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। প্রিয়াকে নিজের পা থেকে তুলে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ কান্না করার পর প্রিয়াকে ছেড়ে ওর কপালে একটা চুমু খেলেন। এতক্ষণ প্রিয়াকে পেয়ে হিয়াকে কেউ খেয়াল করে নাই। হিয়া আমার কোলেই আছে। আম্মু বললেন, পিসি মিষ্টি মেয়েটা কে রে? আম্মু, ও আমাদের মেয়ে। আম্মু খুশিতে কান্না করে দিলেন। কি বললি? ও আমাদের দিদি ভাই? আম্মু। আম্মু হিয়াকে আমার কোল থেকে নিতে চাইলেন, কিন্তু হিয়া গেল না। আমি হিয়াকে বললাম, যাও মামনি, উনি তোমার দাদু। আমার কথা শুনে এবার হিয়া আম্মুর কোলে গেল। আম্মু হিয়ার চোখে মুখে অনেকগুলো চুমু খেলেন। হিয়াকে নিয়ে সবাই কাড়াকাড়ি করতে লাগলো। একজনের কোল থেকে আরেকজন নিচ্ছে। সবাই অনেক খুশি। আমি ওদের দেখে হাসতে লাগলাম। এ বাড়িতে কতদিন পর এরকম হাসি খুশি লাগলো। আমি প্রিয়ার পাশে গিয়ে ওরে কানে কানে বললাম, আমার সেদিনের ভুলের জন্য সবাই কত খুশি, কিন্তু আফসোস সেদিনের ঘটনা আমার কিচ্ছু মনে নেই। তখন আমি কিছুই ফিল করতে পারি নাই। সমস্যা নাই, সেদিন ফিল করতে পারি নাই তো কি হয়েছে, আজ আবার সবকিছু নতুন করে ফিল করে নিব। প্রিয়া লজ্জা পেয়ে বলল,
এই সরো, তোমার কি লজ্জা শরম নাই? সবাই আছে তো। আরে আমি কি সবাইকে শুনিয়ে বললাম নাকি? আমি তো তোমার কানে কানে বললাম। রাতে কাজিয়ে এনে নতুন করে আবার আমাদের বিয়ে হলো। আজ আবার বাসরঘর সাজানো হলো। এই নিয়ে 3টা বাসর হবে আমাদের, কিন্তু ওই 2টা ছিল অপূর্ণ বাসর রাত। আজ হবে আমাদের আসল বাসর রাত। প্রিয়া আগে থেকেই বাসর ঘরে গিয়ে বসে আছে। আমি হিয়াকে খুঁজতে লাগলাম। আম্মুকে জিজ্ঞেস করতে বললেন অবন্তীর রুমে আছে। আমি অবন্তীর রুমে এসে বললাম, ওই হিয়া কই? এই যে ও ঘুমিয়ে আছে। আচ্ছা দে, আমি ওকে নিয়ে যাই। আরে ভাইয়া, না না, ও আমার কাছে থাকুক। তুমি যাও, গিয়ে তোমার কাজ করো। আমি আবার এখন কি কাজ করব? কেন ভাইয়া, আজ না তোমার বাসর রাত? বাসর রাতে মানুষ কি কাজ করে? ওই বুড়ি, এত পাকনা পাকনা কথা বলছিস কেন? কষিয়ে এক চড় মারবো। মারো মারো, যত খুশি মারো, তবে আজকের বাসর রাতটা ভালোভাবে কাটিও ভাইয়া। আবার আচ্ছা ভাইয়া, আর বলবো না। হিয়ার দিকে খেয়াল রাখিস। রাখবো ভাইয়া, তুমি টেনশন করো না, তুমি তোমার কাজ করো। খারা, তোরে তো। সরি ভাইয়া, সরি সরি সরি। আমি অবন্তীর মাথায় একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে গেলাম। আমার রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে কেন জানি আমার ভয় করছে। বুকে 3বার থুতু দিয়ে রুমে ঢুকেই গেলাম, কিন্তু প্রিয়া কই গেল? ভাবলাম বাথরুমে হয়তো গেছে, কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা খোলা, ভিতরে কেউ নাই। আমি এবার প্রিয়াকে ডাকতে লাগলাম, এই প্রিয়া, প্রিয়া, এই বউ, এই পিচ্চি বউ, এই পিচ্চি শয়তানি, কই গেলা? হঠাৎ প্রিয়া বেলকনি থেকে দৌড়ে বেরিয়ে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, তুমি বেলকনিতে ছিলে? এতক্ষণ ধরে ডাকলাম, শুনলে না কেন? তোমার মুখে পিচ্চি শয়তানির ডাক শুনতে চেয়েছিলাম, তাই চুপ করেছিলাম। ওরে আমার পিচ্চি শয়তান্নি রে! বলেই প্রিয়াকে পাজা করে ধরে কোলে নিলাম। আমি বললাম, ওরে বাবা রে, তুমি এত ভারী হইছো কি করে? প্রিয়াকে কোলে নিয়ে বিছানাতে নামিয়ে হাত নাড়াতে নাড়াতে বললাম, হুম, আমার হাত 2টা গেল। এত মোটু কেন তুমি? উফ! কি বললা? আমি মোটু? তুমি মোটু, তোমার বাপ মোটু, তোমার 14 গোষ্ঠী মোটু। তুমিও তো আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন। থুর, সরো এখান থেকে, তোমার সাথে আমার কথা নাই। বলেই আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল। আমি প্রিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর গাল টিপে বললাম, ওলে বাবালে, আমার পিচ্চি বউটা রাগ করছে। আচ্ছা সরি, এই দেখো কান ধরছি, 1 2 3। প্রিয়া এবার হাসতে লাগলো। হইছে হইছে, আর কান ধরতে হবে না, ওঠো। আমি উঠে গিয়ে প্রিয়ার পাশে বসলাম, বললাম, আচ্ছা প্রিয়া, সেদিন রাতে আমাদের মধ্যে কি কি হয়েছিল গো? আমার তো কিছুই মনে নাই, শুধু এটাই মনে আছে যখন আমি তোমার... প্রিয়া আমার মুখে হাত দিল। চুপ করো, তোমার মুখে কিচ্ছু আটকায় না। না, আটকায় না। তোমার সামনে আমার কোনো কথাই আটকায় না। আমার একটা তোমার মতো কিউট বাবু লাগবে। লজ্জায় লাল হয়ে বলল। আমি মজা করে বললাম, তো আমি কি করতে পারি? প্রিয়া এবার রেগে গিয়ে বলল, কি করবে মানে? তুমি জানো না কি করবে? না, আমি তো জানি না কি করব, তুমি বলে দাও কি করতে হবে। যাও খবিস কোথাকার, আমি বলতে পারবো না। তাহলে আমিও কিছু করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, আমিই করছি। বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিল। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, তোমার... কিছু বলতে দিল না, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি ওকে ছাড়িয়ে বললাম, শিট, আজকেও লিপস্টিক খাইয়ে ছাড়লে। আমি এক হাত দিয়ে আমার ঠোঁট আর এক হাত দিয়ে আমার টি শার্টের মাথা দিয়ে দিয়ার ঠোঁট মুছেছি। এবার প্রিয়াকে আমি ধাক্কা দিয়ে বিছানাতে ফেললাম। ওর ঠোঁটে আবার আমার ঠোঁট মিশিয়ে দিলাম। এভাবে চোখে গলায় ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। আজ আমার প্রতিটা স্পর্শে প্রিয়া কেঁপে কেঁপে উঠছে। এভাবেই আমরা দুজন দুজনের ভালোবাসায় মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে, যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষ। এভাবে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখি প্রিয়া নাই। মেয়েটা গেল কই? আমি একটা 3/4 পরে টি শার্টটা খুঁজতে লাগলাম। পাশে টি শার্ট না পেয়ে খালি গায়ে বেলকনির দিকে যেতে লাগলাম। বেলকনিতে আসতেই দেখলাম পাগলিটা আনমনে দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে। গায়ে আমার টি শার্টটা, হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার টি শার্ট পরে এসেছে। আমি পিছন থেকে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরলাম।
হুট করে কারো হাতের ছোঁয়া পেয়ে প্রিয়া ধরফড়িয়ে উঠল। আমি বললাম, আরে এভাবে লাফ দিলে কেন? বলে আমি ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করা সেই গন্ধ ওর চুলে। প্রিয়া বলল, ও তুমি হুট করে এভাবে জড়িয়ে ধরলে তো ভয় পাবোই। এত রাতে আমার পিচ্চি শয়তান্নিটা এখানে কেন? আমি পেছন থেকে প্রিয়ার গালে চুমু খেতে লাগলাম। আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত। এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই না। তাহলে আমাকে ডাকলে না কেন? তুমি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলে, তাই ডাকতে ইচ্ছে করে নাই। চলো তাহলে সুখের রাত সুখে ভরিয়ে দেই। আবারও হারিয়ে গেলাম সুখের রাজ্যে। 5-5টি বছর যেভাবে কষ্টে কাটাইছি, আজকে সেই সব কষ্ট সব ভুলে গেছি, হারিয়ে গেছি অজানার পথে। তুমি তো আমার জানি। তুমি আমাকে জান বললা কেন? তুমি তো আমার জানি। জানকে জান বলবো না তো কি বলবো? না, তুমি আমাকে সারা জীবন পিচ্চি বলেই ডাকবা। তোমার মুখে পিচ্চি ডাকটা শুনতেই আমার ভালো লাগে। আচ্ছা আমার দুষ্টু পিচ্চি, এইবার খুশি হইছ? হ্যাঁ, একদম অনেক খুশি হয়েছি। ওরে আমার দুষ্টু মিষ্টি পিচ্চি রে। এই বলেই আরো জোরে জড়িয়ে ধরে ওর শরীরের উপরে উঠে গেলাম। কোনো অপূর্ণতা আর রাখিনি। সারাটা রাত এইভাবেই কাটিয়ে দিলাম।